আচ্ছা, আপনি কখনো নিজের থেকে বড় বয়সের মেয়ের প্রেমে পড়েছেন? আমি পড়েছি। সে কোনো সাধারণ মেয়ে নয়। আমার ভার্সিটির শিক্ষিকা সে। আমি রাজ। আজ আমার প্রথম ক্লাস ভার্সিটিতে। আমি নিয়মিত ক্লাস করার মতো স্টুডেন্ট না, তবে খারাপ স্টুডেন্টও নই। সারা বছর যা কিছু করি, এক্সামের আগের 1 মাস আমায় বাইরে খুঁজে পাওয়া যাবে না। কেউ মারা গেলেও মনে হয় আমাকে পড়ার টেবিল থেকে উঠাইতে পারবে না। আর বাকি সময় টেনেও আমাকে পরের টেবিলে আনা পসিবল না। ওই যে একটা প্রবাদ আছে না, যাতে মাতাল তালে ঠিক, ঠিক অনেকটা সেরকমই। এজন্য অবশ্য বাসা থেকে কিছু বলে না, আগে বলতো। জানে আমি বলে লাভ নেই, আর কিসের ভিত্তিতে বলবে? বাবা মা চায় সন্তানের ভালো রেজাল্ট হোক। আমি তো তাদের কখনো আশাহত করিনি। ক্লাস 5-এ ট্যালেন্ট পুলের বৃত্তি, 8-এ ট্যালেন্ট পুলের বৃত্তি, ক্লাস 10-এ গোল্ডেন, আর ইন্টারেও। কে কি বলবে? আর ক্লাসে আমার উপস্থিতি 12 মাসের 1 মাসও পুরো হবে কিনা সন্দেহ। আমরা 2 ভাই, ভাইয়া ডাক্তার আর ভাবিও। ওরা একসাথে পড়তাম। লাভ ম্যারেজ ওদের। ওদের রিলেশন ছিল ইন্টার ফার্স্ট ইয়ার থেকে। কত অ্যাডভান্সড ওরা। আর আমি ধরতে গেলে 2 বছরের সিনিয়র। আমি মানে আমি মানে ওর ইন্টার ফার্স্ট ইয়ার থেকে রিলেশন করে, আর আমি ইন্টার পার হয়ে আসছি, ভার্সিটিতে উঠলাম। আজ অবধি একটা গার্লফ্রেন্ডও নাই। অবশ্যই এতে আমারই দোষ আছে। আমি মেয়েদের থেকে দূরে থাকি। অনেক মেয়ে প্রপোজ করেছে, আমার মন চায়নি। আসলে সুন্দর হলে কি হবে? আমি এমন একজনকে ভালোবাসতে চাই যাকে প্রথম দেখাতেই ভালো লাগবে, যাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যাবে, যাকে একবার দেখার জন্য হাজারো ঘন্টা বসে থাকলে বিরক্ত আসবে না, যার সাথে একবার কথা বলার জন্য মন উন্মাদ হয়ে যাবে, কিন্তু কথা বলার সাহস হবে না। আমারই কথা শোনার পর সবাই হাসে। ওরা বলে আমি নাকি কখনো এমন কাউকে পাবো না। যে মেয়েগুলো আমায় প্রপোজ করে, ওরা হয়তো আমার গুড লুকিং ভালো স্টুডেন্ট, ভালো ব্যাকগ্রাউন্ডের জন্য লাইক করে। আমি তো এরকম কাউকে চাই না। এরা সুখের পায়রা। আমার জীবনে কোনো কষ্ট আসলে এদের হারিকেন লাগিয়েও খুঁজে পাওয়া যাবে না। আমার ফ্যামিলিতে আমরা 5 জন সদস্য। আমি, ভাইয়া, ভাবি, আম্মু আর বাবা। আম্মু রাজশাহী গার্লস কলেজের প্রিন্সিপাল, আর বাবা, ভাইয়া, ভাবি 3জন এমবিবিএস ডক্টর। এলাকার লোকজন আমাদের বাসাকে ডাক্তার বাড়ি বলে। পরিবারের সবার ছোট আমি, তাই একটু বেশি আদরের। হ্যাঁ, একজন হিটলারও আছে আমাদের বাসায়। তিনি হলেন আমার শ্রদ্ধেয় বাবা। সারাদিনে একবার আমার সাথে ঝগড়া না করলে তার পেটের ভাত হজমই হয় না। যদি কোনো কারণে আমি বাসায় নাও থাকি, ফোন করে ঝগড়া করবে। বাবা চাইছিল আমি মেডিকেলে পড়ি, কিন্তু আমার ভালো লাগে না। আমার প্রিয় সাবজেক্ট ইংলিশ, আর আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ইংলিশ অনার্সে অ্যাডমিট হয়েছে। পরিবারের বাকিরা আমাকে সবসময় সাপোর্ট করে। আম্মু তো আমি যা বলবো তাই। ভাইয়াকেও ভালোবাসে, তবে আমার কেন যেন মনে হয় ভাইয়ার চেয়ে ভাবি আমাকে বেশি ভালোবাসে। ভাবি অসম্ভব ভালো একটা মেয়ে। ভাবির মতো খুব কম মেয়েই আছে যারা শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার চেয়েও বেশি, আর দেবরকে নিজের ভাই মনে করে। মাঝে মাঝে মনে হয় আমার আম্মুর ডুপ্লিকেট ভাবি। আম্মু বাবা আমাদের 2 ভাইয়ের চেয়ে ভাবিকে বেশি ভালোবাসে। বাসায় নতুন কেউ আসলে আম্মুকে যদি জিজ্ঞেস করে আপনার ছেলে মেয়ে কয়টা, আম্মু বলে দেয় 2 ছেলে 1 মেয়ে। রাস্তাঘাটে আম্মু ভাবি যদি একসাথে যায়, যারা চিনে না তারা জিগায় এটাকে, আম্মু বলে আমার মেয়ে। মজার ব্যাপার হলো অনেক সময় অনেকে ভুল করে ভাবির বিয়েও নিয়ে আসে। ভাইয়া যদি কিছু বলে আমায়, আমি বলে দিই বেশি কিছু বললেই ভাবির বিয়ে দিয়ে দেব। এটা নিয়ে বাসায় অনেক মজা হবে। আর বাবা যতই আমার সাথে ঝগড়া করুক না কেন, ভাবির সামনে আমাকে কিছু বলার সাহস পায় না। কারণটা হলো আমাকে কেউ কিছু বললে ভাবির সেটা সহ্য হয় না। সে যেই হোক, ভাবি তার সাথে ঝগড়া করবে। এর জন্য বাবা কিছু বলতে গেলেই ভাবিকে ডাকে, আর বাবা চুপ হয়ে যায়। ভাবিরা 3 বোন, ভাবি সবার ছোট। ভাই নেই তো, তাই সব ভালোবাসাটা আমার। আলহামদুলিল্লাহ, আমি খুবই ভাগ্যবান এত ভালো একটা ফ্যামিলি পেয়ে আল্লাহ আমাকে দিয়েছেন। ভার্সিটির প্রথম দিন ক্লাসে গিয়ে জানতে পারলাম আমাদের ইংলিশ ক্লাসটা একজন ম্যামের। তিনি তার পারিবারিক সমস্যার কারণে কিছুদিন ক্লাস নিতে পারবেন না। তার পরিবর্তে অন্য টিচার কিছুদিন ক্লাস নেবেন। অবশ্য আমার এতে কোনো প্রবলেম নাই, আমি এমনিই ক্লাস করি না। কে ক্লাস নেবে না নেবে আমার ওসবে যায় আসে না। প্রথম দিনের পর আর ক্যাম্পাসে যাওয়া হয়নি। ফ্রেন্ডসরা ফোন দেয়, আমিও যাই না। অনেকদিন পর আজ ক্যাম্পাসে যাওয়ার জন্য বাসা থেকে বের হলাম। ফোন চাপতে চাপতে ভার্সিটির গেট দিয়ে ঢুকছিলাম। আশেপাশে দেখিনি,
হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলো। আমার হাত থেকে ফোনটা একটা ইটের টুকরোর উপর পড়ে গিয়ে ফোনের স্ক্রিনটা সুইসাইড করলো। ফোনটা তুলে যে ধাক্কা দিয়েছে তার সামনে গিয়ে দাঁড়ালাম। কিন্তু আজব ব্যাপার হলো যে আমি কিনা কাউকে ফোন ধরতে দিই না। মনে হয় যেন সবচেয়ে বেশি আমি আমার ফোনকে ভালোবাসি। সে আমি কিনা যার জন্য ফোনটা ভেঙেছে তাকে কিছু বলতে পারলাম না। তার সামনে দাঁড়িয়ে শুধু তাকিয়ে দেখছে, শুধু দেখছে। তার ঠোঁট দুটো নড়ছে, কিন্তু কি বলছে আমার কানে কিছুই ঢুকছে না। রাজ, কি হয়েছে রে? ম্যাম তোকে কি বললো? সে কখন চলে গেছে আমি বুঝতেই পারিনি। রাতুলের কথার ঘোর কাটল। ম্যাম মানে কে ম্যাম? তোর সামনে যে দাঁড়িয়ে কথা বলছিল সে। কি বলছিল সে? আমি কি করে জানবো? তোকেই তো বললো। আমি কিছুই শুনিনি, কিন্তু তাকে তুই ম্যাম বলছিস কেন? তো আর ক্যাম্পাসে আসিসই না? জানবি কি করে উনি আমাদের ইংলিশের প্রফেসর, পুরো কলেজের ক্রাশ। তুই আবার ক্রাশ খাস না, তাই তো? আমি বুঝতে পারছিলাম না রাতুলের কথার কি উত্তর দেব। মনে মনে বললাম, ভাই আমি ক্রাশ না, প্রথম দেখাতে প্রেমে পড়ে গেছে, ঠিক যেমনটা আমি কল্পনা করতাম। কিন্তু সে এতটা সুন্দর হবে ভাবিনি। না ভাই, ওসব কিছু না। আচ্ছা, আমি বাড়ি যাচ্ছি, তুই থাক। আরে মাত্রই তো আসলি, আর তুই তো ভিতরেও আসলি না। আমি ওর কোনো কথার উত্তর না দিয়ে বাসার দিকে রওনা দিলাম। ভাবি হসপিটালে যাচ্ছিল। আমাকে দেখে, রাজ, ক্যাম্পাসে যাওনি? এত তাড়াতাড়ি আসলা? কি হয়েছে? মুখটা শুকনো শুকনো লাগছে যে। ভাবি আমার ফেস দেখলে সব কীভাবে যেন বুঝে যায়। মাঝে মাঝে মনে হয় ভাবি জ্যোতিষবিদ্যাও জানে, আর না জানলেও আমার পেট থেকে কীভাবে কথা বের করতে হয় সেটা সে খুব ভালো পারে। ম্যামের ব্যাপারটা কিছু যেন না বুঝতে পারে, তাই তাড়াতাড়ি ফোনটা বের করে দেখালাম। রাজ, এই সাধারণ ব্যাপার নিয়ে এত মন খারাপের কি আছে? চলো, এখনই কিনে দিচ্ছি। তাও মন খারাপ করে থাকবা না, একদম ভালো দেখায় না। আর শোনো, ফোনের ব্যাপারটা যেন বাবা না জানে, আবার তোমাকে কথা শোনানো শুরু করবে। মনোযোগ দিয়ে ভাবির কথা শুনছে, কত ভালোবাসে আমাকে। আমি কোনো কথাই বলছি না দেখে, রাজ, শুধু কি ফোন, নাকি অন্য কোনো ব্যাপার আছে? এই রে সারছে। তাড়াতাড়ি বললাম, না ভাবি কই কিছু না, তুমি হসপিটাল যাও, বিকেলে ফোন কেনে যাবে। সত্যি যাব? হ্যাঁ, তুমি যাও, আমি মন খারাপ করে থাকবো না। কথাটা যেন মনে থাকে। ওকে, থাকবে তুমি, টেনশন করো না। বাসায় এসে সোজা আমার রুমে। কিছু ভাল লাগছে না। প্রথম দেখে কোপকা তাকে বাড়ে, তার মাঝে রাতুলের কথা শুনে মাথা ভনভন করে ঘুরছে। ম্যাম উনি আমার। আমি কী সব ভাবছি, এটা কি ঠিক হবে? আর যদি উনি ম্যারিড হন তাহলে কি হবে? আমি পাগল, এত সুন্দর মেয়ের এখন বিয়ে হবে না, তা কি করে হয়? হয়তো বাচ্চা কাচ্চাও আছে। এসব ভাবতেই কান্না পাচ্ছে। ধুর, এই ছ্যাঁকা খাওয়া ছিল এত অপেক্ষার ফসল। আল্লাহ, এটা কি করলো আমার সাথে? পাওয়ার আগে নিয়ে নিলা। সারাটা দিন আপসেট ছিলাম। সন্ধ্যার থেকে ভাবির ফোন। রাজ, আমি ফোনের দোকানে বসে আছি, তুমি আসো। ইচ্ছে করছিল না রুম থেকে বাইরে যেতে, কিন্তু ভাবিকে না করলে কষ্ট পাবে, তাই রেডি হয়ে দোকানে গেলাম। 20-22-এর মধ্যে একটা ফোন কিনলাম ভাবির পছন্দে। ফোনটা আমার হোয়াইট পছন্দ হলেও ভাবির পছন্দে ব্লু কালার ফোনটা কিনলাম। ফোন কেনার পরও আমি মুখে খুশির আবেশটা আনতে পারছিলাম না। সেটা ভাবির চোখ এড়িয়ে যায়নি। তখনই বুঝলাম যখন বাসায় ফেরার সময় ভাবি আমাকে জিজ্ঞেস করেছিল, রাজ, কি হয়েছে তোমার? কই ভাবি কিছু না তো। রাজ, আমাকে মিথ্যে বলবা না। আর তুমি মিথ্যে বললো স্পষ্ট তোমার চেহারায় সেটা ফুটে ওঠে। অতএব মিথ্যে চেষ্টা করে লাভ নেই। কি হয়েছে সেটা বলো। না ভাবি, তেমন কিছু না। রাজ, এবার কিন্তু আমি রাগ করব। আসলে ভাবি, আমি কারো প্রেমে পড়ে গেছে। প্রথম দেখায় প্রেম যাকে বলে ঠিক সেই রকম। ও মা, তা কে সে? আমার হবু যে? তবু যা বইল না ভাবি। তা কেন বলবো না? ভাবি, হয়তো সে ম্যারিড, আমি সঠিক জানি না। ও মা, আচ্ছা রাজ, ভালোভাবে খোঁজ খবর নাও। আর যদি ম্যারিড হয়, ভেবে নিবা তোমার জাস্ট অ্যাট্রাকশন ছিল। কষ্ট পাবার কিছুই নেই। আর রাজ, যা কিছুই হোক, ভালো বা মন্দ, আমি সব সময় তোমার পাশে আছি। আই হোপ ভালো কিছুই হবে। তুমি এত চিন্তা করো না তো। এইবার তো হাসো, আমার লক্ষ্মী ভাইটা। আই লাভ ইউ ভাবি। তুমি তো ভালো কেন বলো তো? তুমি আমায় ভালোবাসো, তাই আমায় ভালো ভাবো। একদমই না, তুমি আসলেই ভালো। কথা বলতে বলতে বাসার সামনে এসে গেলাম। গাড়ি থাকতেও আমরা বেশিরভাগ সময় রিক্সায় সিএনজি করে চলাচল করি।
বাবা বলে সাধারণভাবে জীবনযাপন করবা, যত টাকাই থাকুক না কেন। রাজ, হ্যাঁ ভাবি, বলো। খোঁজ খবর নেবার পর কি হয় আমাকে জানাবা কিন্তু। ওকে ভাবি। ভাইয়ের বাবা এখনো হসপিটাল থেকে ফেরেনি। আম্মু রান্নার জন্য সবজি কাটছে। ভাবি তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে মাকে সাহায্য করতে গেল। আমি নতুন ফোনটাতে সিম উঠাইলাম। অনেক চিন্তা ভাবনার পর সাকিবরে ফোন দিলাম। সাকিব আমার ফ্রেন্ড। কার কী কী সিক্রেট আছে সেটা সাকিব সবার আগে জানে। কারো ব্যাপারে কোনো তথ্য জানতে আমরা সাকিবের সাহায্য নিয়ে থাকি। জিনিয়াস একটা। আমার ফ্রেন্ডসরা এক একটা জিনিয়াস এক এক বিষয়। হ্যালো সাকিব, দোস্ত কেমন আছিস? এই তো দোস্ত, ভালো না রে। কেন, তোর আবার কি হলো? নিধির সাথে ঝগড়া হয়েছে। টেনশন করিস না, আমি ওরে ফোন দিয়ে বলবো নি। ধন্যবাদ দোস্ত। ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আমার একটা কাজ করে দে। কি কাজ বল? আমাদের ইংলিশ ম্যামের পুরো বায়োডাটা আমার চাই, A to Z। কেন রে, প্রেমে টেমে পড়ছিস নাকি? সেসব পরে বলবো। আজ রাতের মধ্যে আমার সব খবর চাই। ওকে, আমি তোরে 2 ঘন্টা পর ফোন দিব নি। তুই একবার নিধিরে ফোন দে প্লিজ। ওরে বল আমার ফোন রিসিভ করতে। আচ্ছা বলতেছি, যেন 2 ঘন্টা পর তোকে ফোন দেয়। 2 ঘন্টা পর কেন? আমি এখন কথা বলতে চাই। আরে গাধা, আমি তোকে চিনি। নিধির সাথে কথা বলে শুরু করলে তোর কোনো হুঁশ থাকে না। আর আমার ম্যামের খোঁজটা খুব দরকার। আর আমি একটা, নিজের জন্য আমারে কষ্ট দিচ্ছিস। বেশি কথা বললে কিন্তু নিধিরে বলবো তোর সাথে যেন কথাই না বলে। আর আমি একটা, ব্ল্যাকমেলটা ভালো পারস। রাগ করে ফোনটা কেটে দিল। নিধি আমার কাজিন আর আমার ফ্রেন্ডও। আমার কথা নিধি অবশ্যই শুনবে। সাকিবকে পচাইতেও এমনি ওকে ধমকে দেয়। দুজন একে অপরকে ভীষণ ভালোবাসে। নিধি একটু রাগী টাইপের। একটুতে রাগ করে ফোন অফ করে রাখে। আবার 2 দিন পর ঠিক হয়ে যায় আগের মতো। আমি জানি নিধির ফোন বন্ধ, তাই ওর মায়ের ফোনে ফোন দিয়ে বলে দিলাম যাতে নিধি আমাকে ফোন করে। দেখি একটু পর নিধি ফোন দিয়েছে। আমি ওকে সবচেয়ে বুঝিয়ে বললাম, রাজি করালাম যাতে 2 ঘন্টা পর ওকে ফোন দেয়। ও রাজি হলো। কিন্তু আমার 2 ঘন্টা কাটছিল না। কি হবে কি হবে, এক প্রচণ্ড মানসিক টেনশন। আম্মু আর ভাবির কাছে গেলাম। কি হয়েছে? মাথা ব্যথা করছে? একটু একটু। চা করে দিব? দিলে মন্দ হয় না। আম্মু চা করে দিল। চা খেতে খেতে আম্মুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আম্মু, তোমার বড় মেয়ে তো তোমার মনের মতোই। আমার বউ তোমার কেমন পছন্দ? হঠাৎ বউ? কাউকে পছন্দ করিস নাকি? না মা, ও এমনি জানতে চাইছে তোমার কেমন পছন্দ। কি ব্যাপার, দুজন একই কথা? দুজন মিলে কি লুকাচ্ছো আমার থেকে? আম্মু এমনি একটা কথা বলতেছ, প্লিজ বলো না, কেমন চাও তুমি? তা মেয়েটাকে একদিন বাসায় নিয়ে আসিস। আম্মু তুমি কি বলতেছ? আমার কারোর সাথে রিলেশন নাই। যদি কখনো হয় তাকে কেমন হওয়া উচিত তাই তোমাকে জিজ্ঞেস করছি। বুঝছি, তোরা বলবি না। আমার কোনো পছন্দ নাই। যাকে তোর পছন্দ হবে আর যে তোকে সহ আমাদেরও ভালোবাসবে তেমন হলেই চলবে। আর কোন কোয়ালিটি? বড় হচ্ছিস, বুদ্ধি হয়নি? ভালোবাসা কোয়ালিটি দেখে হয় না, মন সুন্দর তো সব সুন্দর। আম্মুর কথা শুনে ভালোই লাগছে। তার মানে ম্যামের যে অবস্থায় হোক আম্মু তাকে মেনে নিতে পারে। তবে বাবা বাধা হতে পারে, ব্যাপার না। ভাবি আর আম্মুর সাথে থাকলে আমার কেউ কিছু করতে পারবে না। অবশেষে সেই মোমেন্ট আসলো, মানে 2 ঘন্টা শেষ। একটু পর সাকিব ফোন দিল। হ্যালো রাজ। হ্যাঁ দোস্ত বল। ম্যামের ব্যাপারে শুনলাম, খুব খারাপ লাগলো রে। কেন, কি হয়েছে? কিছুদিন আগেই ম্যামের হাজবেন্ডটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে রে। সাকিবের কথা শুনে খুশি হব না দুঃখ প্রকাশ করব বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, পুরো ঘটনা বল। ম্যামের নাম অরিন মেহজাবিন। ম্যাম ফ্যামিলির একমাত্র মেয়ে। এই বছরেই MA কমপ্লিট করেছে। 6 মাস আগে এই কলেজে জয়েন করে। জয়েন করার 4 মাস পর বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করে। ম্যামের হাজবেন্ড ব্যাংকার ছিল, ভালো ফ্যামিলির, মাত্র 3.5 মাসের সংসার। এই জন্যই আমাদের প্রথম ক্লাসে অনুপস্থিত ছিল। ধন্যবাদ দোস্ত, পরে কথা হবে। নিধিরে বলছি একটু পর ধরে ফোন দেবে। আচ্ছা বাই। কেন, ম্যামের কথা জিজ্ঞেস করলি বললি না? সময় হলে বলবো, রাখি রে। সাকিবের সাথে কথা বলার পর আমার ভাবনা চিন্তা বেড়ে গেল। তারপর একটা প্রশান্তি আছে। কেউ শুনলে হয়তো খারাপ ভাববে, কিন্তু ম্যামের হাজব্যান্ড মারা গেছে, ভালোই হয়েছে, নয়তো আমি মারতাম তারে। আচ্ছা, ম্যাম আর আমার বয়সের পার্থক্য কত? আমি ফার্স্ট ইয়ার, ফাইনাল এক্সাম হতে হতে 4 বছর, কারণ সেশন জট নেই এখন। আর MA করতে করতে 1 বছর,
4+1 5, আর সব কিছুর রেজাল্ট দিয়ে আরও 1 বছর। তার মানে ম্যাম আমার চেয়ে 6-7 বছরের বড় হবে। এটা কোনো ব্যাপারই না। আমার রাস্তা ক্লিয়ার। এখন বাবা রাজ, তোমার একমাত্র কাজ হচ্ছে মিস অরিনকে মিসেস রাজ বানানো। কাল থেকে কাজে লাগাও। কেন যেন সারা রাতই ঘুম হলো না। ভাবতে ভাবতে অন্যরকম রোমান্সপূর্ণ একটা রাত। সকালে ফজরের নামাজটা পড়ে বসার রুমে বসে আছে। ভাবি দেখে বলতেছে, আজ দেবরজি এত সকালে? কাহিনী কি? রাতে ঘুমাওনি? রাতে ঘুমাইলে তো তোমারে পাওয়া যেত না এত সকালে। কাহিনী তো আছে, তবে এখন বলা যাবে না, পরে বলবো ফ্রি টাইমে। আচ্ছা ঠিক আছে, অপেক্ষারত আছি। ভাবি, আমার একটু বেশি করে দোয়া কালাম পরে ফু দাও তো, যেন আমি আমার কাজে সফল হতে পারি। দোয়া করে দিলাম যেন দ্রুত আমি আরেকটা বোন পাই। আজ ক্যাম্পাসে আবার গেলাম। উদ্দেশ্য ইংলিশ ক্লাস। অনেক দোয়া কালাম পরে ক্লাসে ঢুকলাম। অপেক্ষা আছি তাকে দেখার জন্য। ফাইনালি তার ক্লাস টাইমে সে আসলো। এসে লেকচার দেওয়া শুরু। আজ ব্লু কালার শাড়ি পরেছে সে। কী যে সুন্দর লাগছে, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। সাথে লম্বা হাতের ব্লাউজ, মাথায় হিসাব পড়া। কী যে মায়াবী চেহারা! উফ, আমি ওই মায়ের সাগরে ডুবে যেতে চাই। আজ থেকে আমি তাকে মায়াবতী বলেই ডাকবো। দারুণ না? ক্লাসিক্যাল লেকচার হচ্ছে, আমার মাথায় কিছু ঢুকছে না। আমি শুধু তাকিয়ে দেখছি। একটু পর আমার মায়াবতী আমার সামনে এসে দাঁড়ানো। এই যে তুমি মনে হচ্ছিল ক্লাসে মনোযোগ দিয়ে লেকচার শুনছিলে, তাহলে শেষ প্রশ্নের অ্যান্সারটা কি হবে বলো? আমি তো দেখছিলাম। মানে? না মানে হ্যাঁ, শুনছিলাম। তাহলে অ্যান্সারটা বলো। কিসের আনসার? সে আমাকে আই লাভ ইউ বলেছে। এত তাড়াতাড়ি? ওএমজি, সে হয়তো আমার প্রেমে পড়ে গেছে। এত কি ভাবছো, তাড়াতাড়ি বলো। ওরে আল্লাহ, ওনার মনে হয় সহ্য হচ্ছে না। তাহলে শুভ কাছে দেরি কেন? ক্লাসে সবার সামনেই বলবো। হ্যাঁ বলো। হ্যাঁ, আই লাভ ইউ টু। গেট আউট অফ ক্লাস। আপনি তো আনসার শুনতে চাইলেন। আই সেড গেট আউট। ক্লাসের সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তখনই মনে হলো আমি হয়তো ভুল শুনেছি। কোনো কথা না বাড়িয়ে সোজা ক্লাস থেকে বেরিয়ে বাসায় চলে আসলাম। নিজে নিজের দুগালে থাপড়ানি দিতে মন চাইতেছে। এটা একটা কাজ করলাম আমি? আগে প্রশ্নটা জিজ্ঞেস করে তো নিতে পারতাম। না খেয়ে ওসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছে জানি না। ঘুম ভাঙলো বিকেলে, রাতুল সাকিবের ডাকে। এই ওঠ। হ্যাঁ বল। আগে ফ্রেশ হয়ে আয়। 5 মিনিট দেরি কর। কাজের বকে বলে গেলাম ওদের নাস্তা দিয়ে চাইতে। 5 মিনিট পর আসলাম। তুই ম্যামকে ওই কথা কেন বললি? বলতেছি, আগে বল আমি চলে আসার পর কি হয়েছে। ম্যাম ও ক্লাস থেকে চলে গেছে, তারপর আমরাও ক্লাস থেকে চলে এসেছি। তুই জানিস না? চুপ কর রাতুল। রাতুলকে জানো না? ক্লাসের পর ম্যাম আমাকে ডেকেছিল কেন? তোর কথা জিজ্ঞেস করতে। আমার কথা? কি তাদের বল। তোর ব্যাপারে। তুই কে? আর তুই ক্লাসে ওই কথা কেন বলছিস? তুই কি বললি? আমি বলে দিলাম না তুই কেমন, তোর রেজাল্ট, তোর ক্যারেক্টার, তারপর আর কিছু বলিনি। বললো ঠিক আছে যাও। আমি সব কিছু ওদের বললাম। এটা একটু জটিল বিষয়। ভাবি তুমি কখন এলে? শুরু থেকেই সবই শুনলাম। এবার তোমরা বলো আমি কি করব। তবে একটা কথা শুনে রাখো, আমি কিন্তু সিরিয়াস তার ব্যাপারে। কেউ কিছুই বলছে না, সবাই চুপচাপ। শোনো, সে মাত্র আমার থেকে 6-7 বছরের বড়। এটাকে আমার কাছে কোনো প্রবলেম মনে হচ্ছে না। সমাজ কি মেনে নেবে? কেন? কোন সমাজের কথা বলছিস? যে সমাজের ছেলে 10 থেকে 12 বছরের ছোট মেয়েকে বিয়ে করলে হাততালি পাওয়া যায়, সেই সমাজ। যে সমাজের ছোট মেয়েকে মেনে নিতে প্রবলেম হয় না, সেই সমাজের বড় মেয়েকে মেনে নিতে প্রবলেম কোথায়? আর সংসার তো সমাজ করবে না, আমি করব। আমার প্রবলেম নেই বিন্দুমাত্র। আমার ফ্যামিলি আমার সব। তারা মেনে নিলে আর কিছু দরকার নেই আমার। এটা তোমার আবেগ নয় তো রাজ? আমি 9-10-এ পড়ি না ভাবি, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আলহামদুলিল্লাহ, কিছুটা হলে জীবন সম্পর্কে বলছে। হ্যাঁ, সে যদি টিচার না হয়ে আমার ক্লাসমেট বা নিচের ক্লাসের কেউ হতো, একটা কথা তোমরা বলতে না। রাজ, আমি শুধু তোমার ব্যাপারটা ক্লিয়ার হচ্ছিলাম। আর তার ব্যাপারে না শুনে কিন্তু আগেই তোমাকে বলেছি, ভালো হোক বা মন্দ, আমি সব সময় তোমার পাশেই আছি। জানি ভাবি। আর রাতুল, সাকিব, তোরা ডিসাইড কর আমার পাশে থাকবে কিনা। আরে বেটা, কি করে ভাবলি তোকে একা রেখে যাব? অবশ্যই তোর পাশেই থাকবো। ছোট থেকে আজ অব্দি যখন একা ছাড়ি নাই, বিয়ে করবি সেইখানে একা কেমনে ছাড়ি? শুধু পাশে থাকলেই কি হবে? দুজনকে এক করতে সবকিছুই করতে হবে।
ভাবি এখন থেকে একটাই মিশন আমাদের, ইংলিশ ম্যাম। সাকিবের কথা শুনে সবাই হেসে উঠল। রাজ, তুই চিন্তা করিস না, অরিন ম্যামের প্রতি মিনিটের খবর আমি দিব। সাকিব, সে তোর ভাবি লাগে। জি না, আমার যে হয়। তাইলে আমি তোকে ম্যাম ভাবি ডাকবো? আমরা সবাই জোরে হেসে উঠলাম। হাসির শব্দ শুনে আম্মু এগিয়ে আসলো। কি ব্যাপার, এত হাসাহাসি? এমনি আম্মু। এদিকে কথা বলতে বলতে কখন রাত হয়ে গেছে বুঝতেই পারেনি কেউ। রাতুল আর সাকিব বাসায় যেতে চাইল। আম্মু ওদের আটকালো, বলল, খাবার খেয়ে যাও, রান্না প্রায় শেষ, আর একটু টাইম লাগবে, তোমরা গল্প করো। বলে আম্মু চলে গেল। ভাবিও আম্মুর সাথেই গেল। আমরা 3 বন্ধু মিলে গল্প করছিলাম। রাজ, আমার মনে হয় আমাদের কোনো কিছুতেই তাড়াহুড়ো করা উচিত হবে না। এতে বরং হিতে বিপরীত হতে পারে। 1 মাসও হয়নি তার হাজবেন্ডের মৃত্যুর। এই সময়ে আরেকটা রিলেশন অ্যাকসেপ্টেড সহজ জিনিস না। অরিন ম্যাম আমাদের সাথে কথা বলতেছে, ক্লাস নিচ্ছে, তার মানে এই না যে সে খুব ভালো আছে। হয়তো লুকিয়ে লুকিয়ে কাঁদে। মেয়েদের সবচেয়ে বড় গুণ তো এটাই, ওরা নিজেদের কষ্ট লুকিয়ে রেখে অন্যকে খুশি রাখে। দোস্ত, তুই ঠিকই বলছিস। এখন কি করা যায়? আমার কাছে একটা প্ল্যান আছে, আই হোপ এটা কাজ করবে। সাকিব আর আমি একসাথে বলে উঠলাম, বল না, কি প্ল্যান? রাতুল আমাদের সবটা প্ল্যান বুঝিয়ে বলল। খুব ভালো প্ল্যান, আর সাকিবেরও বেশ পছন্দ হলো। এখন আল্লাহ আল্লাহ করে প্ল্যানটা সাকসেস হলেই হয়। এর মাঝে ভাবি ডিনারের জন্য আমাদের ডেকে গেল। আমরা একসাথে ডিনার করলাম। তারপর ওরা বাসায় চলে গেল। প্ল্যান মোতাবেক আমি 2-3 ক্যাম্পাসে যাব না। আমি তাই করলাম। দ্বিতীয় দিন সে ক্লাস শেষে আমার কথা সাকিবকে জিজ্ঞেস করেছে আমি ক্লাসে যাই না কেন। সাকিব বলে দিছে ওটা আসলে ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। মোট কথা, তার রাগ ভাঙ্গাতে যা যা বলার আগে সাকিব সব বলেছে। অবশেষে সে আমাকে ক্লাসে যাইতে বলছে। রাতুলের প্রথম প্ল্যানটা আলহামদুলিল্লাহ সাকসেসফুল। তৃতীয় দিন মানে আজ আমার ক্যাম্পাসে যাওয়ার দিন। রেডি হয়ে বের হচ্ছিলাম, এমন সময় ভাবি, রাজ, ক্যাম্পাসে যাচ্ছ? জি ভাবি। যা কিছুই করো না কেন সাবধানে করবা। কোনো কিছুতে তাড়াহুড়ো করা মোটেও ঠিক না। এমন কিছু করবা না যাতে পরে কষ্ট পাও। তোমার দোয়া আছে না, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। অল দ্য বেস্ট আমার ভাইটা, সাবধানে যেও। ধন্যবাদ ভাবেছি। বাসা থেকে বের হয়ে রিক্সা নিলাম। পুরো রাস্তায় শুধু টেনশন হচ্ছে, সে কি বলবে, রাগ কমেছে কিনা আল্লাহই ভালো জানে। আমি কাজটা যে আহম্মক টাইপের করেছে ভাবতে ভাবতে ক্যাম্পাসে চলে আসলাম। ক্যাম্পাসের গেট দিয়ে ঢুকতেই যাব, তখনই হঠাৎ করে আবারও ধাক্কা লাগলো আমার মায়াবতীর সাথে। সে কথা বলতে বলতে দ্রুত গেট দিয়ে বের হচ্ছিল। আরে আপনি, আজ আবারও ধাক্কা? পার্থক্য শুধু এটাই, আজ আমার না আপনার ফোনটা পড়ে গেছে। আর আমার ফোনটা সেদিন পড়ে গিয়ে সুইসাইড করেছিল। তবে আপনার ফোনটার হাত পা মনে হয় ঠিকই আছে। দেখো সরি, আমার তাড়া আছে, প্লিজ ফোনটা দাও। সে ফোনটা নিয়ে দ্রুত চলে যাচ্ছে, আর কোনো কথাই বলল না। আমি তো তার জন্যই ক্যাম্পাসে আসলাম। সে যদি না থাকে আমি এখানে থেকে কি করব? তাকে দেখেও মনে হচ্ছিল কোনো প্রবলেম হয়েছে। সে রিক্সা খুঁজছে, কিন্তু একটা রিক্সাও নেই। কি হয়েছে, কোনো তাড়া আছে বলছে? দেখো, আমি তোমার সাথে না হয় পরে কথা বলবো, আমার দ্রুত হসপিটালে যেতে হবে। এদিকে একটা রিক্সাও তো খুঁজে পাচ্ছি না। 2 মিনিট দাঁড়ান, আমি মোড় থেকে রিক্সা নিয়ে আসি। একটু যেতেই একটা রিক্সা পেলাম। রিক্সা নিয়ে তার সামনে দাঁড়ালাম। সে আমার একটা শুকনো থ্যাঙ্কস দিয়ে রিক্সা উঠল। হঠাৎ মাথার বাতি মনে হয় অন হলো। হসপিটালে যাবে, তার মানে রাজশাহী মেডিকেল কলেজের দিকেই তো যাবে। যে কোনো বাহানা বানিয়ে তার সাথে রিক্সায় তো ঘোরা যাবে একটু হলেও। 1 মিনিট, 1 মিনিট, রিক্সা দাঁড়াও। কি হলো? আমি তো রাজশাহী মেডিকেলে যাব, আর্জেন্ট, প্লিজ একটু লিফট দেওয়া যাবে? তার ফেস দেখে মনে হচ্ছে আমাকে নেবার তার বিন্দু মাত্র ইচ্ছাও নেই। ভয় হচ্ছে হয়তো না করে দেবে। ঠিক আছে, তাড়াতাড়ি ওঠো। 1 সেকেন্ডে সময় নষ্ট না করে রিক্সা উঠে গেলাম। মনের মধ্যে লাড্ডু ফুটছে। ওয়ে বলতে আসছিলাম, সরি। আর এত কাছাকাছি, আল্লাহ মনে হয় সাহায্য করছে, আলহামদুলিল্লাহ। তার শরীরে ঘ্রাণ যেন ক্লোরোফর্ম। মনে হচ্ছে একটু পরে অজ্ঞান হয়ে যাব। আমি চোখ বন্ধ করে ভাবছি। তুমি চোখ বন্ধ করে আছো কেন? সত্যটা বললে তো লাথি দিয়ে রিক্সা থেকে ফালাই দিবেন। না মানে চোখে ধুলো লাগছে তো। সানগ্লাস পরলেই তো পারো। মনে নেই আসলে, একটা কথা বলার ছিল। বলো। সেদিনের ঘটনার জন্য সরি, আসলে আমার বোঝার ভুল ছিল। সত্যি করে বলবা, তুমি কি শুনেছিলে? রাগ করবেন না তো আবার?
আমি জিজ্ঞেস করছি। আমি শুনেছিলাম আপনি আমাকে ওইটা বলছেন আর কি। কোনটা? আই লাভ ইউ। যে করি হোক, আবার তোমাকে প্রপোজ করলাম। একদিন বলেই করব, আর সেদিন তুমি রিপ্লাই দিবে ইনশাল্লাহ। কিভাবে ভাবলে এটা বলবো? ওয়াও, হাসলে এত সুন্দর লাগে? কি বললে? না মানে আপনার হাসিটা অনেক সুন্দর, খুব সুন্দর করে হাসতে পারেন আপনি। সেটা জানি না, তবে আজ অনেকদিন পর হাসলাম। হঠাৎ করে সে চুপচাপ হয়ে গেল। হয়তো তার হাজব্যান্ডের কথা মনে রয়েছে। সে মন খারাপ করে থাকলে আমার ভাল লাগবে না। কিছু একটা করে তাকিয়ে চিন্তা থেকে ফিরে আনতে হবে একটু পর। আচ্ছা, বললেন না তো কেন হসপিটালে যাচ্ছেন? আমার মা একটু অসুস্থ, বাবা হসপিটালে নিয়ে গেছে। বাবারও শরীরটা তেমন ভালো নেই, সেজন্যই যাচ্ছি, দুজনকেই ডাক্তার দেখাবো। তারা আমার জন্য হসপিটালে বসে আছে। তা তুমি কেন যাচ্ছ? আমার প্রশ্নের উত্তর দেবার আগেই রিক্সা আছে মেডিকেলের সামনে এসে দাঁড়ালো। এই তো হসপিটাল এসে গেছে। সে রিক্সা ভাড়া দেবার আগে আমি দিয়ে দিলাম। তুমি কেন দিচ্ছ? আমি দিচ্ছি। ব্যাপার না, আমার কাছে আছে, আমি দিলাম। অন্য কোনো দিন যদি একসাথে আসা হয় আপনি দিয়ে দিন। অগ্রিম বুকিং দিয়ে রাখলাম অন্যদিন রিক্সা চড়ে ঘোরা বেড়ানোর জন্য। বড়রা থাকতে ছোটদের ভাড়া দিতে হয় না। কে বলেছে ছোটরা থাকতে বড়দের ভাড়া দিতে হয় না? নতুন রুলস। আর আপনার মা বাবা অপেক্ষা করছে আপনার জন্য, ভিতরে যান। আর কিছু বলল না, চলে গেল। এই হসপিটালে আমার ফ্যামিলি থাকে, মানে বাবা, ভাইয়া আর আমার ভাবি যান। ভাবছি ভিতরে যাব কি যাব না, গেলে আরেকটি সময় থেকে দেখা যাবে। কিন্তু বাবা যদি দেখে তাহলে আবার নানান কথা বলবে। আচ্ছা যাই, বাবার কী বা বলবে? এখানকার সব ডক্টর, নার্স, কম্পাউন্ডার খুব ভালো করে চেনে আমাকে। ভিতরের দিকে যেতেই রিসেপশনিস্ট তাহার ভাই। আরে রাজ, কেমন আছো ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি কেমন আছেন? আছি ভাই, ভালোই। আপনার ছেলের পা ঠিক হয়েছে? কমছে অনেকখানি। আমার ছেলেটা ভাই খুব দুষ্ট, 1 মিনিটও বসে থাকে না। ওর যে পা ভেঙে গেছে ও সেটা মনেই করে না। ছোট মানুষ তো, এখন এরকমই হবে। তারপর একটু দেখে শুনে রাখেন। আমার কথা তাও একটু শোনে, ওর মায়ের কথা একেবারেই মানে না। আমি তো সারাদিনই হসপিটালে থাকি, কেমনে যে কি করি ছেলেটাকে নিয়ে। তার আজ আজ অনেকদিন পর কি মনে করে। ভাবির সাথে দেখা করার জন্য একটা কাজ ছিল। ভাবির সাথে কি কাজ শুনি? কে বললো কথাটা? একদম বাবার মতো কণ্ঠ। বাবার মতন না, আপনার বাবাই। পিছনে তাকিয়ে দেখি বাবা। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। প্রবাদটা মিথ্যে না। ভাবছিলাম যেন বাবার সাথে দেখা না হয়, তার সাথে আগে দেখা হয়ে গেল। ও বাবা, তুমি? কেন আমাকে দেখে খুশি হওনি জানি, কিন্তু অবাক হওয়ার কারণ কি? আমি হসপিটালে জব করি। না বাবা, কে বলছে খুশি হয়নি? আমি তো খুব খুশি। এই দেখো হাসছি। হয়েছে হয়েছে, আর অবাক হতে হবে না। তুমি না ক্যাম্পাসে গিয়েছিলে, এখানে কেন? ও যে বাবা, মায়াবতী। হায় আল্লাহ, কার কাছে কি বলতে চাচ্ছিলাম। কি? মায়াকে? না বাবা, মানে মায়া না, মাইগ্রেন। আমার মাথায় একটু ব্যথা করছে, মনে হচ্ছে মাইগ্রেনে ব্যথা আর কি। চল, মেডিসিন খাবি, একটা খেলেই ভালো হয়ে যাবে। না বাবা, তেমন কিছু না। ভাবির সাথে কথা হয়েছে, দেখি ভাবির কাছে যাই। আমি জানি তুই আর খাবি না, চল আমি তোকে দিচ্ছি। এমন সময় একজন এমার্জেন্সি রোগী আসলো। বাবাকে টাকা হচ্ছে, মনে হয় অপারেশন করা লাগবে। আমি যাচ্ছি, তুই মনে করে খেয়ে নিস মেডিসিন। ওকে বাবা, টেনশন নিও না। তাহের ভাই, আসি তাহলে। আচ্ছা ভাই, দোয়া রাখেন। দ্বিতীয় তলায় ভাবি, ভাবির কাছেই যাচ্ছি। কিন্তু মায়াবতী কোথায়? একবারও তো দেখলাম না। ওপরে যাচ্ছি আর তাকে খুঁজছি। ভাবি রুমে মনে হয় রোগী থাকতে পারে, থাকুক। আমি একটু দেখা করে চলে আসবো। দেখা করে না গেলে ভাবি রাগ করবে। ভাবি রুমের ডোরটা চাপানো। আমি ডোরটা খুলেই ভাবি বলে ডাক দিলাম। ভিতরে গিয়ে দেখি মায়াবতী তার মায়ের সাথে ভাবির সামনে বসে আছে। আমাকে দেখে মায়াবতী, আরে তুমি এখানে? ও হ্যাঁ, উনি আমার ভাবি। ও রাজ, কি হয়েছে তোমার? কোনো কিছু হয়নি তো তোমার? না, আমার কিছু হয়নি। এমনি একটা কাজ ছিল, খাচ্ছিলাম। ভাবলাম তোমার সাথে দেখা করেছে। কি কাজ? আছে কাজ, বলা যাবে না। কি এমন কাজ যা আমাকে বলা যাবে না? আমি গেলাম। আচ্ছা দাঁড়াও, বলা লাগবে না। আর তুমি ওনাকে কিভাবে চেনো? ভাবি, উনি আমার ইংলিশ টিচার। ও এখন বুঝলাম কি কাজ ছিল আপনার। ভাবি, রাজ তুমি বসো। আর আপনি মিস অরিন, তাই না?
জি, আপনি আমার নাম। রাজের কাছে শুনেছিলাম। ও, তা অরিন কি খাবেন বলেন? না আমি কিছু খাবো না। না খেলে কি করে হবে? আপনি আমার স্পেশাল গেস্ট। স্পেশাল গেস্ট? বুঝলাম না। আপনি আমার রাজের টিচার, আর রাজকে আমি সব থেকে বেশি ভালোবাসি। আর ও যাদের ভালোবাসে আমাকে তো তাদেরও ভালোবাসতে হবে, তাই না? জি। এবার বলেন কি খাবেন? সে বারবার না করছে। আমি চুপচাপ বসে বসে ভদ্র ছেলের মতো তাকে দেখছি। ভাবি ছাড়ার পাত্রী না, এক প্রকার জোর করেই কিছু হালকা নাস্তার ব্যবস্থা করলেন। পরে বাধ্য হয়ে সে শুধু এক কাপ চাই খেল। ওনার মা কিছু খেল না, অসুস্থ রোগী, তাই আর দেরি করলো না, ওনার মা বাবাকে নিয়ে বাসায় চলে গেল। ভাবি তাকে যাওয়ার সময় আমাদের বাসায় যাইতে বললেন। ভদ্রতার খাতিরে সে হ্যাঁ বলল। সে যাওয়ার পর, রাজ, জি ভাবি, জি। তোমার পছন্দ জাস্ট ওয়াও, আমার খুবই পছন্দ হয়েছে। দেখতে হবে তো ভাইটা কার, তার ভাইয়ের পছন্দ কি করে খারাপ হবে? তা তো বটেই, আমার ভাই বলে কথা। তবে রাজ, এই রাস্তা এত সহজ হবে না। ভাবি আমার কাছে মনে হয় ইচ্ছেটাই সবচেয়ে বড় ফ্যাক্ট। যদি কোনো কাজে নিজের ইচ্ছে থাকে, সে কাজ যতই কঠিন হোক, সেটাতে কিন্তু সাকসেস আবশ্যক। তা ঠিক চেষ্টা করতে থাকো, ফলাফল ইনশাল্লাহ ভালোই হবে। কঠিন কাজ না আসলে ভাবি, তোমরা পাশে থাকলেই হবে। কে কার পাশে থাকবে? আমার পাশে তোমরা যদি থাকো, হিমালয় ওইটা কি ব্যাপার বলো ভাইয়া? সব সময় তোর পাশেই আছি। লাভ ইউ ভাইয়া। লাভ ইউ টু। তবে আজ হঠাৎ হসপিটালে যে, শরীর খারাপ নাকি ভোর? আচ্ছা, আগে বলো, তোমার কোনো রোগ হয়েছে নাকি? না তো, আমার কিছুই হয়নি। তাহলে তুমি হসপিটালে কি করো? আরে এটা তো আমার জব। আমার ফুল ফ্যামিলি হসপিটালে থাকে, আমি কি রোগ ছাড়া আসতে পারবো না এখানে? ওকে, সরি, রাগ করিস না। সবাই একই কথা বলতেছে কেন বারবার? কেন, বাবার সাথেও দেখা হয়েছে? সবার আগে। যাই হোক ভাবি, আমি বাসায় যাই। কিছু খেয়ে যা। না ভাইয়া, এখনো কিছু খাবো না, তোমরা থাকো। আর ভাবি, বাবাকে বলবা আমি মেডিসিন নিয়েছি। কিসের মেডিসিন? আর বইল না, বাবা বারবার জিজ্ঞেস করতেছে আমি ক্লাস বাদ দিয়ে হসপিটালে কেন। তাই বলছি আমার মাইগ্রেনের ব্যথা। বাবা জোর করে মেডিসিন দিতে যাচ্ছিল, তখনই তোমার কথা বলছি, ভাবি দিবে। ও আচ্ছা, ব্যাপার না, বাবা আসলে আমি বলবো নে রাজ মেডিসিন নিয়েছে। তোমরা দুজন মিথ্যে কথা বলাও শুরু করেছো। না, আসলে কেউ ইচ্ছে করেও মিথ্যা কথা বললে পাপ, ঠিক আছে? বাবাকে সত্যিটাই বলবো? ওকে, তবে রাতে আমার খবর আছে তাইলে। চিন্তা করিস না, আমিও বাবাকে বুঝিয়ে বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাইলে। দেখে শুনে যেও। ওকে ভাবি। হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় আসলাম। এখন বাসায় কেউ নেই, আম্মু কলেজ গেছে। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমার প্রত্যাশার চেয়েও বেশি ভালো ছিল। লাঞ্চটা করেই ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠলাম। বিকেল 6টার দিকে সাকিব আর রাতুল আসলো বাসায়। তখন আম্মু, ভাইয়া, ভাবিও ছিল, শুধু বাবা আসেনি, কোনো একটা জরুরি কাজে আটকে গেছে। ভাবি রাতুল আর সাকিবকে দেখে এগিয়ে আসলো। কি খবর, তোমরা কেমন আছো? আজ আমাদের চেয়েও রাজ বেশি ভালো আছে ভাবি। কেন? আজ আমাদের রাজ ভাই আর ভাবি রিক্সা নিয়ে ঘুরতে গেছে। তলে তলে এত কিছু, আর আমরা কিছুই জানলাম না। খুব খারাপই লাগছে। তার মানে তোমরা একসাথে আজ হসপিটালে গিয়েছিলা? হাসপাতাল? জি, হসপিটাল। হাসপাতালে কেন? কেন আবার? ভাইয়া ভাবিকে তাদের নতুন বোন আর বাবাকে তার নতুন মেয়ের সাথে পরিচয় করাই দিতে। সত্যি? আরে না, অরিনের বাবা মা অসুস্থ, তাই চেক আপের জন্য আর কি। কিন্তু ওরা একসাথে ছিল যে সেটা জানতাম না। সবাই কোনো কিছু না জেনেই আমারে সেলফিশ ভাবে শুরু করে দিছে। বাহ, বেশ ভালো তো। মিস্টেক হয়েছে বুঝলাম, কিন্তু আসল কাহিনীটা কি এবার একটু বলতো? এত সাসপেন্স ভালো না, বথজম হয়ে যাবে। হ্যাঁ রে, রাজ তাড়াতাড়ি একটু বল না রে। ওকে, সব কথা ঘুরে বললাম ওদের, কিন্তু হঠাৎ আম্মু সেখানে হাজির। কিছু না বলে চলে যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে আম্মুকে আটকালাম। আমি কিছুই শুনতে চাই না, আমার কাজ আছে, আমাকে ছাড়। আম্মু, আই এম রিয়েলি সরি। এই দেখো, কান ধরলাম, যা শাস্তি দাও সমস্যা নেই, সব শুনবো। তার আগে আমার কথাটা প্লিজ শোনো। আগে কই ছিলা? আগে আম্মু শিওর ছিলাম না। হ্যাঁ মা, ওর কথাটা আগে শোনো। রাতুল আর সাকিব আম্মুকে রিকোয়েস্ট করছে। অলরেডি একটা টিম হয়ে গেছে, তাইলে তা বল এখন কি বলবি? আমি সবকিছু আম্মুকে বললাম। আম্মু চুপচাপ। হ্যাঁ মা, আজ আমিও দেখেছি
অনেক সুন্দর, আর সবচেয়ে বড় কথা ব্যবহার খুবই ভালো, আন্তরিকতা বেশি ভালো লাগছে। আমি একটু ভাবি, তারপর দেখি কি করা যায়। আম্মু প্লিজ এখনই বলো না। আম্মু তুমি যদি দেখো তুমি তার প্রেমে পড়ে যাবা। বাবা, এই সমাজ সংসার খুব কঠিন। দেখ রাজ, এখানে স্বাভাবিকভাবে যত প্রশ্নই আসুক, দুটো কথা বেশি আসবে। সবার থেকে নাম্বার 1, সে তোর টিচার, আর নাম্বার 2, সে তোর বড়, সে বিধবা। এটা কোনো ফ্যাক্ট না। আমার মেয়ে হলে তার সাথেও হতে পারতো। আম্মু ধরো তোমার কথাই ঠিক, আমি এমন আমার ছোট কোনো মেয়েকে বিয়ে করলাম, আর তারপর যদি তার সাথে আমার মনের মিল না হয়, সংসারে সারাদিন অশান্তি লেগেই থাকবে। হ্যাঁ আম্মু, এটা ঠিক। অনেক সময় মনের বিরুদ্ধে অনেক কিছুই করতে হয়। মেনে নিয়ে সংসার করলে সেই সংসারের দিন শেষে যে প্রশান্তি থাকা, তা কখনোই থাকে না। আম্মু আমি এটা বলছি না যে ভালোবেসে বিয়ে করলেই সুখী হওয়া যায়। এখনকার রিলেশনে বিয়ে কেন ভাঙে? মেয়েরা মায়ের বাড়িতে যেভাবে সুখে থেকে প্রেম করে, ভাবে বিয়ের পরই একই থাকবে, কিন্তু বিয়ের পর শুরু হয় আসল জীবন। আম্মু সংসার জীবনটা আমার কাছে মনে হয় মৌচাকের মতো। মৌচাকের মাঝে যেমন মধু থাকে, আমাদের সংসারেও সুখ থাকে। দেখো, মধু খেতে চাইলে প্রথমে কি করতে হয়? মুখ ঢেকে আগুন নিয়ে মৌমাছি তাড়াতে হয়, তারপর চাক কেটে সেরে চিপে মধু বের করে খেতে হয়। এই কাজে যেমন সময় লাগে, তেমনি অনেক রিস্কও আছে। কাঠিতে আগুন লাগাতে হাতে ছ্যাঁকা লাগতে পারে, আবার মৌচাক সাধারণত বেকায়দা জায়গাগুলোতেই হয় বেশিরভাগ। সেখানে উঠতে গেলে পড়ে যাওয়ার রিস্ক। বেশিরভাগ সময় মৌমাছি আক্রমণের শিকার হয়, শতকরা 2-1জনও মারা যেতে পারে। ঠিক তেমনই আমরা সংসার শুরুর আগে সুখ খুঁজি, আর সেটা না পেয়ে হতাশ আলাদা হওয়ার ডিসিশনটা হঠাৎ করেই নিয়ে ফেলি। সংসারের সুখ আর মৌমাছির খাঁটি মধু পেতে চাইলে কষ্ট তো করতেই হবে। সংসারের কাজ মেয়েদের, এটা প্রায় আমাদের সমাজের 97% ছেলে ভাবে। মানে চাকরি বাকরি করুক, কিন্তু দিন শেষে চলু মেয়েই সামলাবে। এটাই প্রায় সব ছেলের ধারণা। সবাই না, কিছু ভিন্নও আছে। সন্ধ্যা অফিস শেষে বাসায় এসে খুব ক্লান্ত লাগে। যদি হাজব্যান্ড একটু রেস্ট নিয়ে কিচেনে তার স্ত্রীকে একটু সাহায্য করে, যেমন একটু পানি এগিয়ে দেওয়া, হয়তো স্ত্রী গরমে ঘেমে গেছে, তাকে একটু রেস্ট করতে বলা, মানে ছোটোখাটো কাজগুলোতে সাহায্য করা, এতে করে দুজনের মাঝে আন্তরিকতা বাড়ে, আর সেই সংসারও তো সুখ তো অবশ্যই আসবে, তাই না? আমাদের সমাজেরও দোষ আছে। কোনো হাজব্যান্ড তার স্ত্রীকে কাজে সাহায্য করলে এই সমাজের মানুষগুলো তার দিকে সাধারণত বাঁকা চোখেই দেখে। আমাদের রিলেটিভরাও বলাবলি করে অমুক বউয়ের গোলাম হয়ে গেছে। অনেক ছেলে স্ত্রীর কষ্ট দেখে সাহায্য করতে চাইলেও পারে না। ওই যে কামিনী রায়ের কবিতার মতো, পাছে লোক কিছু বলে। আমি হিন্দুদের ব্যাপারে তেমন একটা জানি না, তবে আমরা যারা মুসলিম বলে নিজেদের দাবি করি, তারা কি আসলে কোনো মুসলিমের মতো কাজ করি? বেশি কথা না, হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়লেই দেখতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কাজই করুক না কেন, সময় পেলেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাজে সাহায্য করতেন। হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা কাজ সুন্নাত। আমি বা আপনি আমাদের নবীর কথা না মেনে সমাজের লোকের কথা কেন ভাবি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 25 বছর সংসার করেছে। একদিনও তাদের ঝগড়া হয়নি। আমাদের সংসার জীবনযাপন যদি তার মতো করার চেষ্টা করি, তাহলে কোনো অশান্তি আমাদের কাবু করতে পারবে না। হ্যাঁ বাবা, তুই একদম ঠিক বলছিস। আর আম্মু, মহানবীর বয়স যখন 25, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40। মহানবী তো যুবক ছিল, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই সময় 2টা বিয়ে আগিয়ে হয়েছিল, এবং যদিও সন্তানগুলো মারা যায়, তারপরও 2-3জন বাচ্চাও হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন কর্মচারী ছিলেন মাত্র। তাহলে সমাজ আমাকে কেন মেনে নেবে না আম্মু? আমার আর কোনো আপত্তি নেই। আম্মু, আই লাভ ইউ। তুই চিন্তা করিস না, তোর বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। রাজ, আজ আমি তোমার ভাইয়াকে সব বুঝিয়ে বলবো। তোর মতো বন্ধু পাওয়াও ভাগ্যের ব্যাপার। আমি তো নতুন করে কিছু বলিনি, যা সত্য সেটা একবার উপস্থাপন করলাম। আমাদের চোখের সামনে সব কিছুই থাকে, আমরাও দেখি না। দেখেও দেখি না মানে? এই দেখি তুই টিভির দিকে তাকিয়েছিস, যা কিছু হোক দেখছিস, কিন্তু কেউ যদি তোকে জিজ্ঞেস করে সাকিবের কয়টা বাজে, তৎক্ষণাৎ উত্তর দিতে পারবি না। পুনরায় দেখে তারপর বলতে হয়। ঠিক তেমনই দেখেও দেখি না। হ্যাঁ ঠিকই বলছিস। এখন আমার কোনো চিন্তা নেই,
আমার এখন কাজ তাকে ইমপ্রেস করা। আম্মু দোয়া করো তো। ফি আমানিল্লাহ। আজ সকাল সকাল রেডি হয়ে ক্যাম্পাসে গেলাম। অনেকটা আগে আসছে, তেমন কেউ নেই। সবে আসার আগ পর্যন্ত গেটের দারোয়ান চাচার সাথে গল্প করবো বলে ভাবলাম। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এই তো বাবা, আল্লাহ যেরকম রাইখা ভালোবাসে। আপনার বাসা কোথায়? বেশি দূর না, সামনেই। আপনার বাসায় কে কে থাকে? আপনার ছেলে মেয়ে নাই? আমরাই দুই বুড়া আর বইরি থাকে। একটা পোলা ছিল, অ্যাক্সিডেন্ট কইরা মইরা গেছে। কথাটা বলতে গিয়ে ওনার কণ্ঠস্বর ভারী হয়ে গেছে। বাবা বেঁচে থাকতে ছেলের মৃত্যু, এটা কোনো বাবার মেনে নেওয়াটা খুব কঠিন। আমি আর প্রশ্ন করার সাহস পেলাম না। আল্লাহ তাআলার সব কাজের মধ্যে মঙ্গল নিহিত আছে। আচ্ছা চাচা, আমাকে আপনার বাসায় একদিন দাওয়াত দিয়েন। আমিও তো আপনার ছেলের মতোই। আমার নাম এস এ রাজ, এই ভার্সিটিতে ইংরেজিতে পড়ছে। আচ্ছা বাবা, সময় করে একদিন যেও, তোমার চাচি খুব খুশি হইব। ইনশাল্লাহ। কথা বলতে বলতে সময় হয়ে গেল। সব স্টুডেন্টসরা আসা শুরু করেছে। রাজীব আর সামি আমার ক্লাসমেট। রাজ, তুই তো ক্যাম্পাসে আসিস না ঠিক মতো, ইদানিং নিয়মিত কেন? কাহিনী কি রে? আরে ভাই, কোনো কাহিনী নাই। প্রতিটা স্টুডেন্টের নিয়মিত ক্লাস করা উচিত। ভূতের মুখে রাম নাম। কেন, তোরা কি চাস না আমি ক্যাম্পাসে আসি? কেন চাইবো না? আগে তো দেখিনি, তাই কিউরিসিটি আর কি। ওদের সাথে কথা বলতে বলতে সাকিব আর রাতুল এসে হাজির। তুই এত তাড়াতাড়ি আসছিস আজ? আর এদিকে আমরা তোর বাসায় গিয়েছিলাম একসাথে আসবো বলে। আগে বলবি না? আমি কি জানতাম নাকি? রাজ, বল। ম্যাম আসতেছি। ওয়াও, শাড়িটা তো বেশ সুন্দর। সবাই তার দিকে তাকালো। এমনি সুন্দর, তার মাঝে শাড়িগুলো যা পরে না, একদম পরি লাগে। মায়াবতী, রোজ রোজ তোমার প্রেমে পড়ি। বিশেষ করে তোমার দুটো চোখ, কে যে মায়া লুকানো আছে। তোমার মায়ের সাগরে বারবার ডুবে যেতে ইচ্ছে করে। তোমার থেকে নিজেকে দূরে আটকিয়ে রাখা দিন দিন কষ্টকর হয়ে উঠছে। রাজ, চল ক্লাসে যাই। তার ক্লাস তো সেকেন্ড পিরিয়ডে। আমি যাব না ক্লাসে, তোরা যা। রাতুল সাকিবরা চলে গেল। প্রায় সব টিচাররা ক্লাসে যাচ্ছে। একটু পর টিচার্স রুমে সে শুধু একা। এই ফাঁকে আমি টিচার্স রুমে আসতে পারি? হ্যাঁ আসো। তুমি? হ্যাঁ আমি। তোমার না ক্লাস হচ্ছে? হ্যাঁ মনে হয়। ক্লাসে যাওনি কেন? রফিক স্যারের ক্লাস বোরিং লাগে, তাই যাইনি। কোনো টিচারের ব্যাপারে এভাবে বলতে হয় না। সরি, আসলে ক্লাসটা করতে ইচ্ছে করছে না। আমার কাছে কি কোনো কাজ ছিল? হ্যাঁ, একটু কথা ছিল আর কি। বলো, কি বলবা? বলতে তো অনেক কিছু চাই, বলতে আর কই দিচ্ছেন। হ্যাঁ মানে ওই যে গতকাল আপনার মা বাবাকে দেখলাম অসুস্থ, তারা এখন কেমন আছে? বয়স্ক মানুষ তো, ছোটখাটো রোগব্যাধি লেগেই থাকে, তবে আগের থেকে কম একটু। যাক, তাও ভালো। টেনশনে ছিলাম। তোমার কিসের টেনশন? না মানে দেখুন, আপনার মা বাবা অসুস্থ থাকলে আপনি টেনশনে থাকবেন, আর টেনশনে আপনিও অসুস্থ হয়ে যেতে পারেন। তাতে তোমার কি টেনশন? আমারও তো টেনশন। আমার হবুস্টে অসুস্থ থাকলে আমি কেমনে ভালো থাকবো? আরে আপনি অসুস্থ থাকলে তো কলেজে আসতে পারবেন না, আর আমাদের ইম্পর্টেন্ট ক্লাসগুলো মিস হয়ে যাবে, সেই টেনশন। ও তাই বলো। আমি কি না কি ভাবলাম। কি ভাবলেন আপনি? না কিছু না। প্লিজ বলুন কি ভাবছেন। সে কিছু বলার আগে কয়েকজন টিচার রুমে আসতেছে দেখে আমি ওখান থেকে দ্রুত চলে আসলাম। তারপর প্রায়ই আমি ওই প্রশ্নটা করতাম, কিন্তু কখনো উত্তর দেননি, বারবার এড়িয়ে গেছেন। কিন্তু আমি জানি উনি কি ভাবছেন। শুধু তার মুখ থেকে শোনার জন্য বারবার তাকে একই কথা জিজ্ঞেস করতাম। এভাবেই চলছে। এখন হয়তো সে বুঝতে পারে আমি তাকে পছন্দ করি। একটা ছোট ফ্রেন্ডশিপ হয়েছে আমাদের মাঝে। সে মাঝে মাঝে বিভিন্নভাবে আমাকে বোঝার চেষ্টা করে। রাজ, তুমি যা চাইছো তা পসিবল না। আমি বারবার তার কথা না বোঝার ভান করে অ্যাভয়েড করতে থাকি। ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম শেষ, বেশ কিছুদিন ভার্সিটি বন্ধ। আজও ব্যাপার হলো আমি একটা দিনও ক্লাস মিস করিনি। আমার ডিপার্টমেন্টের সবচেয়ে নিয়মিত স্টুডেন্ট আমি, কিন্তু সমস্যা হলো তাকে না দেখে থাকা আমার পক্ষে পসিবল না। তাই প্রতিদিন বিকেলে তার এলাকায় যায়, কিন্তু সে বাসা থেকে বেরই হয় না তেমন একটা। কি করা যায়? দিনের মাঝে মাত্র একদিন দেখেছে, আজকে দেখি বাসায় তালা দেওয়া। পাশের দোকান থেকে জানতে পারলাম তারা কোথাও ঘুরতে গেছে। পাগল পাগল লাগছে। এমন সময় সাকিবের ফোনটা বিরক্তির সাথে রিসিভ করলাম। সাকিব,
এখন কথা বলতে ভালো লাগছে না, পরে ফোন দিস। দরকারি কথা ছিল, পরে বলিস। অরিন ম্যামের ব্যাপারে। তাহলে তাড়াতাড়ি বল। ফোনে বলা যাবে না। আমি আর রাতুল আমাদের স্কুল মাঠে বসে আছি, তুই আয়। দাঁড়া, আমি আসতেছি। স্কুল মাঠে গিয়ে দেখি রাতুল আর সাকিব বসে আছে। সাকিব, তুই যেন তার কথা কি বলতে চাইলে? আসছিস, 2 মিনিট বস, তারপর বলা যাবে। না রে, আমার তাড়াতাড়ি বল, ভাল লাগছে না আমার। বলার জন্যই তো তোকে ডেকে আনলাম। তাহলে দেরি কিসের, বল। ম্যাম সিরাজগঞ্জ তার চাচাতো বোনের বিয়েতে গেছে। ঠিকানাটা বল, আমি যাব। এভাবে গেলে প্রবলেম হবে। যা হয় হোক, আমি তাকে না দেখে থাকতে পারবো না। এখানে তোর প্রবলেমের কথা বলা হচ্ছে না, তুই একবার ঠান্ডা মাথায় ভেবে দেখ। সেখানে ম্যাম, এখানে তারপর গ্রামের মাঝে তুই এইভাবে ওখানে গেলে ম্যামকেই সবাই আর চোখে দেখবে। কিন্তু ওকে যে কোনো একটা ব্যবস্থা কর। আমার কাছে একটা প্ল্যান আছে, কাজটা হলে খুব সহজেই বিনা দ্বিধায় ওই বাসায় এন্ট্রি নিতে পারবি। কি প্ল্যান, জলদি বল না প্লিজ। আমাদের প্ল্যানটা বল। সবই ঠিক আছে, কিন্তু নিজের স্বার্থে কারো ক্ষতি করা ঠিক হবে? আরে ভাই, এভরিথিং ইজ ফেয়ার ইন দ্য লাভ অ্যান্ড ওয়ার। কোন আবুলে যে কথাটা বলছিল আল্লাহই ভালো জানে। এর জন্য কত প্রেমিক হিংস্র হয়ে কতজনের যে ক্ষতি করেছে কে জানে। কারো বিশ্বাস লাভ না করে ওই বাড়িতে ঢোকা পসিবল না, আর বাই চান্স ঢুকলেও বেশি সময় টেকা যে সম্ভব না। এখন তোর হাতেই সব, বেশি ভালো হতে গেলে হয়তো একবার দেখা পেতে পারিস, কিন্তু আমার প্ল্যান মোতাবেক চললে পুরো বিয়েতে সম্মানের সাথে ওই বাড়িতে থাকতে পারবি। তো কোনটা চাস? এত ভাবাভাবির কি আছে, হ্যাঁ বলে দিলেই হয়। কিছু পেতে চাইলে সবসময় সোজা রাস্তায় হাঁটলে পাওয়া যায় না রে। ওকে, আমি রাজি আছি। আজ রাত 4টা ট্রেন, রাজশাহী টু সিরাজগঞ্জ। আর তোকে না জানিয়েই টিকিট কাটাও শেষ, কারণ যার সাথে টিকিট কাটবো সে আগেই কাটছে। তার পাশের সিটটা তোর দরকার ছিল। তোর হ্যার অপেক্ষায় থাকলে আর ওই ছেলের পাশের সিট পেতাম না। তোদের মতো যাদের বন্ধু আছে তাতে নিজেদের নিয়ে কিছু ভাবার দরকার নেই। ক্রেডিট শুধু আমাদের না, আমাদের মাস্টার প্ল্যানেরও আছে ভাই। কে? ভাবি। ভাবি? হ্যাঁ ভাবি। আজ কয়েকদিন যাবৎ তুই ঠিকমতো কোনো কিছুই করছিস না, এটা ভাবি দেখতে পারেনি। তাই সাকিবকে বলেছিল ম্যামের খোঁজ নিতে। তারপর সব শুনে আমরা 3জন মিলে এই প্ল্যান করেছি। ওদের কথা শুনে আমি শুধু অবাকই হচ্ছি। ভাগ্যবান আমি, খুশিতে কান্না পাচ্ছে। শক্ত করে ওদের জড়িয়ে ধরলাম। খুব ভালোবাসি রে তোদের। আমরাও। আমি না হয় যাবো, কিন্তু ভাড়াটা কোনটা কই পাবো? সেই চিন্তা তো করা লাগবে না, তোর কাজটা ঠিক মতো করিস তাইলেই হবে। রাজ বাসায় যা, আর সবকিছু রেডি করে স্টেশনে আয়, ওখানেই বাকি কথা হবে। আমি বাসায় গিয়ে সোজা ভাবিকে জড়িয়ে ধরে কেঁদে দিছে। আরে আরে, কাঁদছো কেন? রাজ প্লিজ কান্না থামাও, কি হয়েছে বলো। আই লাভ ইউ ভাবি। তুমি এত কেন ভালো বলো তো? আই লাভ ইউ টু। আমি আমার একমাত্র ভাইটাকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো? কিন্তু এখন কি হয়েছে তুমি জানো না বুঝতেছি না। সিরাজগঞ্জ যাওয়ার ব্যাপারটা? ও, ভালো কথা মনে করাই দিছো। তোমার ব্যাকপ্যাক করা রেডি। আমি শুধু তোমার ক্যামেরার লেন্সটা খুঁজে পাইনি। তারপরও ব্যাগটা একবার চেক করে নিও সব ঠিক আছে কিনা। ভাবির কাছে মাঝে মাঝে অবাক হয়েছে। কোন মাটি তৈরি সে? আল্লাহ পরম মমতে বানিয়েছে তাকে। রাজ, দাঁড়াই আছো কেন? সময় নাই তো। ওকে ভাবি, ব্যাগে আমার প্রয়োজনীয় সবকিছু আছে। আজ থেকে কয়েকদিন আমার নতুন নাম হবে ফটোগ্রাফার এস এ রাজ। বাসা থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আসার সময় আম্মু টাকা দিছে, ভাবি টাকা দিছে। আমার কাছে টাকা আছে বলার পরও জোর করে দিয়ে দিছে। যত টাকা এখন আমার কাছে আছে অন্তত 4-5টা জেলা ভালো করেই ঘোরা যাবে। 7:30টায় স্টেশন গেলাম। রাতুল আর সাকিব দাঁড়িয়ে আছে আমার জন্য। 8টায় ট্রেন ছাড়বে, কিন্তু যার জন্য দেরি করা হচ্ছে সে এখনও আসেনি। যাই হোক, ওরা আমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে চলে গেল। একটু পর ট্রেনটা ছেড়ে দিল। বেশ ভালোই লাগছে, অনেকদিন পর ট্রেন ভ্রমণ। আর সবচেয়ে বেশি ভালো লাগছে আমার মায়াবতীকে দেখব। আমার ঠিক সামনে একটা ছেলে বসে আছে। রাতে ট্রেন, তেমন মানুষ নেই, এই বগিতে শুধু আমরা দুজনে। আমি আমার ব্যাগটা ক্যামেরা সহ উপরে রাখলাম। একটু পর, আপনার নাম কি ভাই? এস এ রাজ। আর আপনি? আমার নাম জাবির রহমান। আপনি কোথায় যাচ্ছেন? আমি একজন ছোটোখাটো ফটোগ্রাফার। একটা বিয়ের ফটোশ্যুটের অফার পাইছি তো, তাই আর কি। আগে কখনো সিরাজগঞ্জে এসেছিলেন? না, এবারই প্রথম। চিনি না। স্টেশন ওদের একজনের আসার কথা আমাকে
রিসিভ করার জন্য। আমিও বিয়েতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে? না, আমার বোনের বিয়ে। ও, বেশ ভালো তো। আস্তে আস্তে বেশ ক্লোজ হয়ে গেলাম দুজন। আপনি থেকে তুমিতে চলে আসে আমরা সেম ইয়ার। ও ঢাকাতে পড়ে, ঢাকা থেকে রাজশাহী গেছে সরাসরি কাকিনাকে ইনভাইট করতে, তারপর এখন বাড়ি যাচ্ছে। একটু পর তুমি একটু বসো, আমি ওয়াশরুম থেকে আসি। ঠিক আছে, যাও। ওয়াশরুমে গিয়ে রাতুলকে ফোন দিলাম। কী রে, কী খবর? তুই কই? ওয়াশরুমের সামনে। 5 মিনিট দাঁড়িয়ে থাক ঘড়ি ধরে ওখানে, তারপর সিটে যাবি। কথাটা বলেই ফোনটা কেটে দিল রাতুল। একটু পর আমি আমার সিটের দিকে যাচ্ছিলাম। 3-4 জন লোক মাস্ক পরা জাবিরকে মারতে যাচ্ছে। আমি ওদের বাধা দিতে গেলে ওরা চাকু দেখিয়ে ভয় দেখাচ্ছে। জাবির আমাকে আটকাচ্ছে, তারপর আমি বাধা দিচ্ছিলাম। একজনের হাতের চাকু আমার ডান হাতের তালুতে লাগে। প্রায় অনেকখানি কেটে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। লোকগুলো সেরে দেখে তাড়াতাড়ি পালালো। যতক্ষণে টিসি আসলো ওরা হাওয়া হয়ে গেছে। টিসি কোথা থেকে যেন ফার্স্ট এড বক্স নিয়ে এসে ব্যান্ডেজ করে দিয়ে গেল। এদিকে জাবিরের সব কিছু ছিনতাইকারীরা নিয়ে গেছে। আমার ব্যাগটা উপরে ছিল, ওরা হয়তো দেখেনি। জাবির শুধু আমাকে নিয়ে টেনশন করছে। একটু পর রাতুলের ফোন, জাবির আমার জন্য পানি আনতে গেছে। সরি রে, যে লোকগুলোকে ঠিক করেছিলাম ওরা ট্রেন মিস করেছে। কি তাহলে এটা কারা ছিল? কারা? একটু আগে যারা জাবিরের উপর হামলা করেছিল। আমাদের লোক তো আমার সামনে। উল্টো বাসটা আমিই খাইলাম। কেন, কি হয়েছে? আমি ভাবলাম তোর লোক, তাই বেশি হিরো করে দেখাইতে গিয়া হাত কেটে গেছে। বেশি কাটে নাই তো? ডান হাতের পুরো তালু কেটে গেছে, প্রচুর রক্ত পড়ছে। সরি রে, ধুর, কি হলো? যাই হোক, এই কথা যেন বাসায় না জানে। জানলে কিন্তু তোর খবর আছে। এমন সময় জাবির আসলো। কে ফোন করেছে? আমার ফ্রেন্ড রাতুল আমাকে ট্রেনে উঠাই দিয়ে গেছে। ও, এই যে পানি, ব্যথার ওষুধটা খেয়ে নাও। ট্রেন থেকে নেমে কোনো ক্লিনিকে যেতে হবে মনে হয়, সেলেও দেওয়া লাগতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছ। কথা বলতে বলতে 3 ঘন্টা ট্রেন জার্নি শেষ হলো। প্রায় 11টা বাজে। স্টেশনের ট্রেন থামার পর রাতুলকে টেক্সট করলাম অন্য নম্বর থেকে ফোন করতে। রাজ কই? কাউকে তো দেখছি না। চলো আগে ক্লিনিকে যাওয়া যাক। আমি তো বুঝতেছি না কেউ নেই কেন, এমন সময় ফোন। হ্যালো, কে রাজ বলছেন? জি, আমি রাজ বলছি। আপনার জন্য লোক পাঠানোর কথা ছিল। হ্যাঁ, কিন্তু সে কই? সরি ভাই, আর পাঠানো হলো না। মানে কি ভাই? আসলে যার জন্য আপনাকে দরকার ছিল সে বাসা থেকে পালিয়ে গেছে গতকাল রাতে। এখন আমি কি করব? ভাই সরি। আপনার সরি নিয়ে আমি কি খাবো নাকি? চিনি না জানি না, অচেন একটা শহরে এখন কই যাব আমি? রাতের ট্রেনও নেই। কাল রাতের ঘটনা এখন কেন বলছেন? ভাই আপনার কথা মনেই ছিল না মেয়েটাকে খুঁজতে খুঁজতে। এখন কেমনে মনে পড়লো? কোনো পীর বাবু স্বপ্ন আসছিল নাকি? ভাই আপনার রাগ করারই কথা। সরি ভাই। আপনার সরি নিয়ে আমি কি ধুয়ে তাবিজ খাবো নাকি? ফোন রাখেন মিয়া। কি হয়েছে রাজ? আরে বইল না, মেসেজটা খারাপ করে দিছে। কি বললো ফোনে? যার বিয়েতে ফটোগ্রাফির কথা ছিল সে গতকাল রাতে বাসা থেকে পালিয়ে গেছে। এখন তুমিই বলো, অচেন একটা শহরে আমি কই যাবো এখন? রাজ, ওনাদের উচিত ছিল তোমায় জানানোর। তবে বাসার মেয়ে এভাবে চলে গেলে কারো মাথা ঠিক থাকে না। সেই দিক থেকে ওনাদের ভুলটাও ধরা যাচ্ছে না। সব থাক, তুমি আগে ডাক্তারের কাছে চলো। ওকে। কিন্তু রাজ, তুমি তো সব জানোই আমার সব কিছু ছিনতাই হয়ে গেছে। আমার কাছে তো টাকা নেই। তুমি বরং বসো, দেখি বাসার কাউকে ফ্লাক্সিলোডের দোকান থেকে ফোন দিয়ে টাকার ব্যবস্থা করি। জাবির, তোমার টেনশন করতে হবে না, আমার কাছে টাকা আছে। ওকে, তাহলে চলো। কটের মোড়ের পাশে একটা প্রাইভেট ক্লিনিক আছে, আমরা ওখানে গেলাম। হাত দুটো সেলাই পড়েছে, 2-3 ইনজেকশনও লাগতে পারে। একটা অ্যান্টিসেপটিক, একটা শুকানোর জন্য, একটা ব্যথার জন্য। কিছু মেডিসিনও দিল। প্রায় 2,500-এর মতো খরচ হলো। জাবির ছেলেটা অনেক ভালো, সবসময় আমার পাশে আছে। রাজ, একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার বোনের বিয়েতে ফটোগ্রাফি করবা? তোমরা তো মনে হয় আগেই কাউকে ঠিক করে রাখছো। না, আমিই করতে চেয়েছিলাম। তাহলে তো হলোই। না মানে তুমি যদি করতে আমার উপকার হতো। বোনের বিয়ে বাড়িতে তো অনেক কাজ, সব বাদ দিয়ে ফটোগ্রাফি করলে ওই কাজগুলো কে করবে? হ্যাঁ তাও ঠিক। তোমার হাতে তো। ব্যাপার না, আমি পারবো। আর যতগুলো ইঞ্জেকশন দিছে দেখো, কালকের মাঝে হাত ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ তোমাকে। আরে জাবির, ধন্যবাদ তো তোমাকে। তুমি না থাকলে আমি এখন যে কই যাইতাম। না ভাই, আমারই উপকার হলো। তাহলে চলো, এখান থেকে বাসে যাইতে আরও 1.5 ঘন্টা লাগবে, গ্রামের ভেতরে তো। ভেঙে ভেঙে না যেয়ে একদম ভাড়া নিয়ে নেই একটা সিএনজি। আর হ্যাঁ, আর একবারও টাকার কথা মুখে আনবা না, ওকে? কিন্তু বলছি না আগে, কোনো কিন্তু না। চলো, অনেক রাত হয়ে যাচ্ছে। আচ্ছা চলো। জাবির, তুমি সিএনজি ঠিক করো, আমি 2 মিনিট আসছি পাশের দোকান থেকে। আচ্ছা, তাড়াতাড়ি এসো। জাবিরের জন্য একটা ফোন কিনলাম, অনেক ভালো একটা ছেলে সে, তো একটু তো হেল্প করা উচিত। ওর জন্য তো আমি আমার মায়াবতীর কাছে যেতে পারবো। জাবির, সিএনজি ঠিক হয়েছে? হ্যাঁ, উঠো। কই গেছিলা? এটার জন্য। কি এটা? খুলেই দেখো না। সুন্দর তো ফোনটা। তোমার জন্য। পছন্দ হয়েছে? আরে, আমার জন্য এত টাকা খরচ করছো কেন? আমার কাছে এখন তো এত টাকা নেই। আপুর বিয়েতে এমনিতেই অনেক টাকা খরচ হচ্ছে। আচ্ছা, আমাকে তোমার ফ্রেন্ড ভাবো না তুমি? হ্যাঁ, ভাবি তো। তাহলে আমি আমার ফ্রেন্ডকে গিফট দিতেই পারি, তবে তুমি যদি আমার ফ্রেন্ড না ভাবো সেটা আরেক কথা, তাহলে ফিরাই দিতে পারো। রাজ, তুমি কিন্তু ইমোশনালি ব্ল্যাকমেল করছো। ওয়াও দোস্ত, আমার মাঝে যে এই গুণটা আছে জানতেমই না। ফাইন্ড আউট করার জন্য অসংখ্য ধন্যবাদ দোস্ত। রাজ, তুমি না একটা... জাবির, এই তুমি তুমি করতে কেমন যেন লাগছে। আমি আমার ফ্রেন্ডসদের তুমি তুমি বলতে পারি না। বেশ তো, তুই করেই বলা হোক। আচ্ছা জাবির, বাসায় কি বলবি তাইলে আমার ব্যাপারে? সত্যি যদি বলি, ওরা ছিনতাইয়ের ব্যাপারটা শুনলে টেনশন করবে। বাবা এমনিতেই অসুস্থ, এই খবর শুনলে ভেঙে পড়বে। একটু মিথ্যে বলতে হবে। কেমন মিথ্যে? বলবো ব্যাগটা ঢাকায় ভুলে রেখে এসেছি। আর আমার ব্যাপারটা? বলবো তুই আমার ফ্রেন্ড, অনেক দিনের পরিচয়, আর ভালো ফটোগ্রাফার, তাই তোকে নিয়ে এসেছি। প্ল্যান কিন্তু খারাপ না। আসলে বাবা মাকে টেনশন ফ্রি রাখতে মাঝে মাঝে মিথ্যেটা বলতে হয়। জানি মিথ্যে বলা পাপ, তবে নেক্সট টাইম থেকে আর করব না। ভেরি গুড। প্রায় অনেকক্ষণ পর ওদের গ্রামে আসলাম। রাত প্রায় 12:30 বাজে। গ্রাম তো, তাই সবাই ঘুমিয়ে গেছে। সিএনজি থেকে নামার পর পায়ে হেঁটে একটু যেতে হয় পিপুল বাড়ি থেকে একটু ভিতরের দিকে। সবাই ঘুমিয়ে আছে, শুধু ওর মা আর কয়েকজন জেগে আছে। ভিতরে ঢুকে কি দেখব, রাত হইছে, সকালে ভালো করে দেখা যাবে সব। জাবির বাবা, এত রাত হইল কেন? মা, বেশি তো দেরি হয় নাই, রাস্তাঘাটের ব্যাপার না। একটা ফোনও তো দিতে পারতি রে বাবা, তোর বাবা কতবার দিল, রানুও কতবার দিল। মা, ফোনে চার্জ নাই, সেই কখন খাইছি, খাইতে দিবা নাকি পুলিশের মতো জেরাই করবা? হাত মুখ ধুয়ে আয়। ওইটাকে? ওহো মা, বলাই হয় নাই, ওর নাম রাজ, আমার বন্ধু। আর মা, ও ভালো ফটোগ্রাফারও, মানে আপুর বিয়েতে সব ছবি ও তুলে দিবে। ও যাক বাবা, ভালো করেছিস। যাও বাবা, তুমিও যাও, হাত মুখ ধুয়ে আসো। জি আচ্ছা, ফ্রেশ হয়ে তো আসলাম, কিন্তু খাবো কিভাবে? রাজ বাবা, তোমার হাতে কি হইছে? মা, আসার সময় বাসের সাথে ধাক্কা লেগে গিয়েছিল আমার, ও আমাকে বাঁচাতে গিয়ে হাত কেটে ফেলেছে। আহারে বাবা, এখন খাইবা কেমনে? বাবা, তুমি যদি অমত না করো, আমি উঠাইয়া খাওয়াই। এতে অমতের কি আছে কাকিমা, এটা তো আরো ভালো হলো। আচ্ছা বাবা। খাওয়া দাওয়া তো হলো, আমার চোখ শুধু তাকিয়ে খুঁজছে, কিন্তু সে কই, হয়তো ঘুমিয়ে পড়েছে। রাত তো কম হলো না। রাজ, কি ভাবিস? কিছু না ভাই। চল ঘুমাবি। সারাদিনের প্রচণ্ড ক্লান্তি, শোয়ার সাথে সাথে ঘুম, এক ঘুমেই ভোর হয়ে গেছে 7টার দিকে। ঘুম থেকে উঠে দেখি আমার আগে জাবির উঠে গেছে। রাতে অবশ্য ওয়াশরুম দেখছে লাইটের আলোতে, দিনের আলোতে ভুলে যাবো কিনা কে জানে। ব্রাশ সাথে নিয়ে টিউবওয়েলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ মায়াবতীর সামনাসামনি। রাজ, হ্যাঁ। তুমি এখানে? আমি কি স্বপ্ন দেখছি নাকি? ও এমজি, আপনি আমাকে নিয়ে স্বপ্ন দেখেন? আগে জানা ছিল না তো। তুমি এখানে কি করছো? আমার একই প্রশ্ন, আপনি এখানে কেন? আমার কাজিনের বিয়েতে আমি থাকবো না তো কে, তুমি থাকবা? হ্যাঁ অবশ্যই, এই যে আমিও আছি। রাজ, ফান্না করে সত্যিটা বলো। আমি তো ফোন করছি না, আমি সত্যিই বলতেছি। আরিন আপু, ও আমার ফ্রেন্ড আর ফটোগ্রাফারও।
কতদিনের ফ্রেন্ডশিপ? আচ্ছা, দারুণ মানুষ তো আপনি। আমি কি অপরাধ করেছি কোনো? পুলিশের মতো জেরা করছেন? জাবির, তোর আপুর যদি তার বিয়েতে আমার ফটোগ্রাফি করা পছন্দ না হয়, সমস্যা নেই, আমি তাহলে চলে যাচ্ছি এখনই। আরে রাজ, ওনার বিয়ে না, উনি আমার চাচাতো বোন। যাও তুমি, আমার ফটোগ্রাফার পছন্দ হয়নি। আপনার পছন্দ না হলে কিন্তু যা আসে না, বিয়েটা তো আপনার না গো। রাজ থাম তো, চল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমার ক্ষুধা লাগছে, তোর জন্য ওয়েট করতেছি। তুই খেয়ে না, আমি সকালে খাই না। সত্যি তো? হ্যাঁ। আচ্ছা তাহলে আমি খেলাম। ওকে, যা। এই, তুমি মিথ্যা কথা কেন বললে? খাও না। তাতে আর কার কি আসে যায়, আমি খাইবে না খাই, আমাকে তো আর কারো পছন্দ না। রাজ, হাতে কি হয়েছে তোমার? বক্সিং করতে গিয়ে হাত ফাইটা গেছে। কি হয়েছে বলবা তো? ও, এই জন্যই খাবা না তাই না? আপনার তাতে কি বলেন তো? না খেলে তো শরীর খারাপ করবে। আমি আপনার কি লাগে যে মায়া লাগছে? কিছুই না, তুমি আমাদের গেস্ট না খেয়ে থাকবে, এটা দেখতে তো ভালো দেখায় না, তাই। বুঝলাম, কিন্তু মাই ডিয়ার ম্যাম, আমি আমার হাত দিয়ে খাইতে পারবো না। কিভাবে খাবো? কখন আসছো? গতকাল রাতে। তার মানে রাত থেকেই কিছু খাওনি? না, রাতে তো খাইছে, আমার চাচি শাশুড়ি মা নিজ হাতে তুলে খাওয়াইছে। চাচি শাশুড়ি মানে? আপনার চাচি তো আমার চাচি শাশুড়ি হবে, তাই না? রাজ, তুমি না একটা, যাও এখান থেকে। যাচ্ছিলামই তো। কি কথা শুরু করছে? যাও তো। হ্যাঁ যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা শুনবেন। কি? তাড়াতাড়ি বলো। এত তাড়াহুড়ো কেন? কাজ আছে আমার। কি এত কাজ আপনার? তোমার সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করতে চাই না, কি বলবা বলো, না হলে আমি গেলাম। ওকে ওকে, বলতেছি। বলো। আমার মায়াবতীকে খুব সুন্দর লাগছে, কিন্তু রাগ করে চলে গেল। রাগলে তো ভারী মিষ্টি লাগে দেখতে, আমি জানি। আমাকে দেখে আপনার ভালোই লাগছে, যত মুখে অস্বীকার করেন না কেন। আমি ছেড়ে দেবার পাত্র নই, সেটা হয়তো এই 1 বছর ভালো করে বলছেন আপনি। আপনার মুখ থেকে ওই 3 ম্যাজিক ওয়ার্ড আমি বের করব। আগামীকাল রানু আপার গায়ে হলুদ, আজ থেকেই প্রায় আত্মীয় স্বজন আসা শুরু করেছে। সকাল শেষে দুপুরে, আর দুপুর গড়িয়ে সন্ধ্যা। প্রচণ্ড ক্ষুধাও লাগছে, হালকা পাতলা কিছু খাইছি, কিন্তু ভাত না খাওয়া পর্যন্ত ক্ষুধা যাবে না। কাউকে বলতে পারছি না, বাম হাত দিয়ে তো আর খাওয়া যায় না। জাবিরের মা বলেছে কয়েকবার, কিন্তু মেয়ের বিয়ে সব কাজ বাদ দিয়ে আমাকে তুলে খাওয়াইতেও কীভাবে বলি? সবাই শুধু খাইতেই বলে আর খাওয়াই দেয় না। জাবিরের বাবার সাথে কাকে যেন দাওয়াত দিতে গেছে। আমি একা, বাকি যারা আছে বাড়ির ভিতরে। জাবিরদের বাড়ির সামনে গাছের বাগান আছে, মাঝখানে একটা বেঞ্চ পাতা আছে। পাশের দোকান থেকে 1 বোতল পানি আর একটা মিক্সচার কুকি নিয়ে বেঞ্চটাতে বিস্কুট খাচ্ছিলাম। সুন্দর চাঁদ উঠেছে, কিন্তু এখন শুধু একটা কথাই মনে হচ্ছে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। পূর্ণিমা রাত যেন ঝলছানো রুটি, মনে হতেছে 4টাকে লাঠি দিয়ে পেরে চিবিয়ে খেয়ে ফেলে। কে যেন কাঁধে হাত দিল। কে কে? আরে বাবা, গ্রামে তো ভূত থাকে। ফোনটা বাড়ির ভিতরে রেখে আসছে, গাছের ছায় বোঝা যাচ্ছে না কে। কে আপনি? প্লিজ কথা বলুন, এভাবে ভয় দেখাবেন না। আমি কিন্তু ভয়টা পাই না, চিৎকার দিব কিন্তু। ভয় পাও না তাহলে চিৎকার দিবা কেন? ও আপনি কথা তো বলতে পারেন, এইভাবে কেউ? বাবা, এত সাহসী ছেলেও ভয় পায়, আজ জানলাম। মজা নেন না। আমি ভয় পাই না। সেটা তো দেখলামই। কি খাচ্ছ? মিস্টার কুকি, খাবেন? না, তোমার জন্য খাবার আনছি, খাও। ও বুঝলাম, মজা নিতে আসছেন। এভাবে কেন বলছো? তারও দেখি, আপনি তো জানেনই আমার হাতটা কাটা, আমি হাত দিয়ে খাইতে পারছি না। রাজ, আমি জানি জাবির তোমার বন্ধু ছিল না, কেন আসছো সেটাও জানি। জানেনি যখন জিজ্ঞেস করছেন কেন? হাতটা কিভাবে কাটলো সেটা বলো। দেখো, অন্তত আমার কাছে মিথ্যে বলবা না। জাবির আর আমি একসাথে ট্রেনে আসছিলাম। জাবির ছিনতাইকারীর কবলে পড়ছিল, ওকে বাঁচাতে গিয়ে ছিনতাইকারীদের একজনের হাতের চাকু লেগে আমার হাত কেটে গেছে। ডাক্তার দেখাইছো? ট্রেনে ফার্স্ট এড বক্স ছিল, আর ট্রেন থেকে নেমে ক্লিনিকে গিয়েছিলাম। দুটো ছেলেই বলেছে। কেন যে হিরোগিরি দেখাইতে চাও না? এখন চুপ করে বসো, এদিকে হা করো।
সে আমাকে খাওয়াই দিচ্ছে, আমার কান্না পাচ্ছে, ইচ্ছে করছে জড়িয়ে ধরে বলি আই লাভ ইউ। জানি আমি যেভাবে সব কিছু সহজ ভাবি তার জন্য এতটা সহজ না মেনে নেওয়া। সে যদি আমার কেয়ারই না করতো কখনো খাবার নিয়ে আসতো না। কই আর কেউ তো আসলো না, পুরো খাবারটাই খেয়ে নিয়েছে। এই সময় একটা কথাও বলিনি, আমি শুধু তাকিয়ে দেখছি। চাঁদের কন্যা যেন তার মায়াবী চেহারাকে আরো মায়ামোহ করে তুলছে। রাজ, একটা কথা বলার ছিল। একটা কেন, হাজারটা বলেন, আমার শুনতে সমস্যা নেই। তুমি যা ভাবছো সেটা কখনো পসিবল না। আমি তোমার ভাবনাকে সম্মান করি। এসব চিন্তা বাদ দিয়ে ঠিকঠাকভাবে পড়াশোনা করো। আমার পড়াশোনা নিয়ে ভাবা লাগবে না। আর কোনটা পসিবল না আমাকে একটু বলেন তো। আপনার যদি ভয় হয় এসবে আপনি আমাকে বলেন, আমি আপনাকে নিয়ে অন্য কোনো বিভাগে চলে যাব, যেখানে কেউ আমাকে আপনাকে চেনে না। আর তারপরও যদি না হয় আমরা দেশের বাইরে চলে যাব। আমার বা আমার ফ্যামিলির এতে কোনো সমস্যা নেই। আমার ফ্যামিলি আমাকে প্রচণ্ড ভালোবাসে। আপনি তো আমার ভাবির সাথে কথাও বলেছেন। না রাজ, সাপোজ তোমার কথা মানলাম, তোমার ফ্যামিলি আমাকে না তোমার চাওকে মেনে নিবে অপছন্দ হলেও হয়তো। একদম ভুল ধারণা আপনার। আমার ফ্যামিলি তো ভালোবাসে ঠিক আছে, কিন্তু অন্ধের মতো না। যে বা যা চাইব তাই, ভুল হলে সেটা বুঝিয়ে অবশ্যই বলবে। আমার মাও আছে গার্লস কলেজের প্রিন্সিপাল, সে কীভাবে ভুল করবে? আপনি একটা কথা জানেন? কি? আম্মু প্রথমে আপনার কথা শুনে একবার শুধু বলল আপনাদের সেটাই সব। আম্মুর কথা তার মেয়ের সাথেও এমন কিছু ঘটতে পারত। আরেকটা কথা কি জানেন? আমার আম্মুর মেয়ে নেই, তার বড় ছেলের যে বউ, এটা অনেকে জানে না, তার মেয়ে হিসেবে জানেন। অনেকে তো ভুল করে ভাবির বিয়েও নিয়ে আসে। সেই ফ্যামিলির মানুষগুলো আপনাকে মেনে নেইবে না, তা কী করে হয় বলুন? রাজ, ওসব জানি না। কেউ আসতেছে, তুমি থাকো। আর হ্যাঁ, আমি সব বেলায় খাওয়াইতে পারবো না, অনেক মেহমান আসবে, তারা বাজে ভাববে। এটা গ্রাম, সাবধানে চলাচল করবা। ঠিক আছে, কিন্তু রাতে আপনি না খাওয়াইলে আর খাবো না, কিন্তু এখানে ওয়েট করব। এটার পর জাবির আসলো। রাজ চল খাবি। আরে না ভাই, তুই খা। তুই খাবি না কেন? আমি খাইছি। কে খাওয়াইলো? আর বলিস না, বিকেলবেলা ঘুমাইছে, কে যেন এসেই খাওয়াই দিল। আরে বেটা, ওটা স্বপ্ন ছিল। না দোস্ত, আমিও তাই ভাবছিলাম, কিন্তু পরে দেখি আমার পেট ফুল হয়ে আছে। কে আইছিল স্বপ্নে? কে আবার? তোর ভাবি, অন্য কেউ নট অ্যালাউড। রাজ ফান করিস না, চল খা, আমি খাইয়ে দিব। না ভাই, আমি একটা কথা শুনছি। কি কথা? ছেলে মানুষ তুলে খাওয়াইলে নাকি আগামী 10 বছর বিয়ে শাদী হয় না। কি যে বলিস না ফালতু কথা। না ভাই, আমার রিস্ক নিতে পারবো না। আমি তাড়াতাড়ি বিয়ে শাদী করতে চাই। কবে বিয়ে করবেন রাজ সাহেব? কি বললো কথাটা? আরে রানু আপু যে, সারাদিন বিয়ের কনেকে দেখাই কেন না? আর সে যে সকালে কথা হলো, তারপরেই রাতে। আর বলো না, অরিন আপু আমাকে দিয়ে সব কাজ করায়। আমার বিয়ে হচ্ছে কোথায় আমি পায়ের উপর পা তুলে বসে বসে খাবো, তা না, আপু বসে থাকে আর আমাকে দিয়ে কাজ করাই, জানো, হিটলার একটা। তাই নাকি মিস অরিন? ওই মিথ্যে কথা বলছিস? আর রানু আপু, আমি অবশ্যই ওনাকে সারাদিন কাজ করতেই দেখেছি। এমনি বললাম রাজ, আপু সব কাজ করেছে সারাদিন। আপু কিছুই খায়নি, এত করে বললাম খেতে, খাচ্ছেই না। চুপ কর তো রানু। আরে আপনি এখনো খাননি? আরে না, ও মিথ্যে বলছে। আপু, এবার কিন্তু তুমি মিথ্যা বলছো। আরে আমি তো খেতেই যাচ্ছি। খেতে যাচ্ছে মানে? এটা কিন্তু আপনি ঠিক করেননি। এত কাজ করছেন আর এখনো খাননি, আপনি তো অসুস্থ হয়ে যাবেন। এখন যান তো, খেতে যান। কি যান? তার মানে আমি খাই দেখে সেও খায়নি? ধুর, এটা কিন্তু সে ঠিক করেনি। সারাদিন বলে ভালোবাসি না, আর আমার জন্য ঠিকই কষ্ট পায়। ফোনটা বেজে উঠল, আমার সেদিকে খেয়ালই নেই। রাজ, তোমার ফোন বাজছে। ও আচ্ছা, একটু বাইরে যাচ্ছে। হেই আমার সুইট হার্ট, ভাবছেন কেমন আছে? এতক্ষণে তাইলে মনে হলো? তা আবার আমি ফোন দেবার পর? সে গতকাল রাত থেকেই তো ভুলেই গেছো তারে পেয়ে আমাদের। তোমাদের কিভাবে ভুলি? আসলে একটু ব্যস্ত ছিলাম সারাদিন, একটু ভালোও লাগেনি, তাই ফোন দেওয়া হয়নি, সরি। এখন হাতের অবস্থা কেমন? হাতের অবস্থা মানে? হাত যে কেটে ফেলছো। তোমাকে কে বলেছে? ও, তার মানে রাতুলের বাচ্চা সব বলে দিছে?
কতবার করে না করলাম। না করলাম মানে কি? যদি বড় কিছু হয়ে যেত? দেখো, যা ইচ্ছে করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নিজের ক্ষতি করে না। এগুলো আমার কাছে একদম লুকাবানা, মনে থাকবে? জি, ওকে। খাইছো? একটু আগে। কিভাবে খাচ্ছো? খুব কষ্ট হচ্ছে তাই না? হ্যাঁ, হচ্ছিল, তবে এখন আর কষ্ট হচ্ছে না। মনে হচ্ছে হাত কাটাটা ভালোই হয়েছে। ছি, এভাবে বলতে নেই। জানো ভাবি, আমি সকাল থেকে কিছুই খাইনি, সেও খায়নি। সকাল থেকে না খেয়ে আছো? এই, তুমি বাড়ি চলে আসো। ভাবি শোনো না, আরে ভাত খাইনি, অন্য কিছু খাইছি তো। সে যে খায়নি তুমি কিভাবে জানলে? রানু আপু বলল। রানু কে? যার বিয়ে সে। ও। এখন কিভাবে খাইছি জানো? কিভাবে? সে খাওয়াই দিছে। রাজ, তাই তো বলি আমাদের কিভাবে ভুলে গেলা? এত আদর যত্ন পাইলে তো ভুলবাই। তবে আমি মিস করতেছি তোমাদের। তাইলে চলে আসো। ইচ্ছে করতেছে খুব যেতে। রাজ, কই তুই? কাজ আছে, এদিকে আয়। ভাবি রাখি, পরে কথা হবে। রাজ, কই ছিলি? ভাবি ফোন দিয়েছিল তো, কথা বললাম। আচ্ছা, যাই হোক, কালকে স্টেজটা কিভাবে সাজাবো? মানে কোন কোন কালার হবে? ওই দোকানটা কই? বেশি দূর না। চিন্তা করিস না, কাল সকালে আমি তোর সাথে গিয়ে সব ঠিক করে নিয়ে আসবো। এখন তো কাজ নেই কারো, চল একটু রানু আপুর সাথে গল্প করে আসি। হ্যাঁ চল, আমি তাই বলছিলাম। কাল দিন পরে তো পরের বাড়ি চলে যাবে। হে জাবির, মন খারাপ করিস কেন? এটাই তো নিয়ম রে পাগলা। চল, রুমে রানু আপুর সাথে আমার মায়াবতীও আছে। আরে জাভের, রাজ দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। না, ভাবলাম আমরা অ্যালাউড কিনা। ভাইরা তার বোনকে দেখতে আসবে। নট অ্যালাউ কেন হবে শুনি? না, এমনি আর কি। আচ্ছা রাজ, তুমি তো বললা না তখন আমরা বিয়ে খাচ্ছি কবে? পাত্রী তো রাজি না। আমি তো আমার 2 হাত পা চোখ মুখ সবকিছুর উপরই রাজি আছে। তা মেয়েটা কে? সেটা তো জানি না রানু আপু। খুঁজবো নাকি? তা অবশ্য মন্দ না, খোঁজ। কেমন হতে হবে ভাবিকে? আপু, আমার না টিচার টাইপ বউ পছন্দ। কেন? কারণ এর সংসারটা ভালো বোঝে। কিভাবে? দেখো, আমার কাছে মনে হয় আর কি, এরা যেমন ক্লাসের ভালো স্টুডেন্টকে ভালো করলে ভালোবাসে আর ভুল করলে সুন্দর করে শাসন করে, তেমনি স্বামীকেও ভালোবাসবে, আবার ভুল করলে শাসনও করবে। বাবা, এত কিছু জানো সংসারের ব্যাপারে? জানার চেষ্টা করছি, কাজে লাগবে। টিচার হলেই হবে? না না, দেখতে কিউট হতে হবে। কেমন কিউট? এই যে মায়াবতীর মতো। মায়াবতীকে? কেউ না, ধরো অরেন ম্যামের মতো। আপুকে পছন্দ হয় নাকি? আপু কিন্তু সিঙ্গেল। রানু চুপ কর তো, এত কথা কেন বলিস তোরা? রানু আপু, হ্যাঁ পছন্দ হচ্ছে, আর সিঙ্গেল না থাকলেই বাকি। উনি যদি ডুয়েটও থাকতো তাও ট্রাই করতাম। কেন? আরে আপু, ফুটবলে তো গোলকিপার থাকে, তাই বলে কি ফুটবলাররা গোল দেয় না? অরিন ম্যাম, আপনি রাজি আছেন তো? রাজ, খুব ইন্টেলিজেন্ট তুমি। तारीफ के लिए शुक्रिया। উফ, ফালতু সব কথা শুনে মাথা ব্যথা করছে আমার। থাকো তোমরা। এই যাবি, শোন তো, একটু কাজ আছে। সে জাবিরকে নিয়ে চলে যাচ্ছে, আমি তাকিয়ে তাকিয়ে দেখছি।